স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ইয়েস, আজকে তোমাদের 4th ক্লাস। ওকে, তাহলে আমরা ভার্বের ক্লাসিফিকেশন সব দেখে ফেলেছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভার্বের ক্লাসিফিকেশন দেখার আগে ভার্বের ফর্মস আমরা দেখে নিয়েছি সব। হ্যাঁ স্যার। ফর্মস অফ ভার্ব দেখে নিয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভার্বের আরো দুটো ক্লাসিফিকেশন আমরা শিখব। ঠিক আছে, আমরা একটা ভার্বকে কয় ধরনের ভাগে ভাগ করতে পারি, সেই ভার্বকে কয় ভাগে ভাগ করতে পারি সেটা আজকে আবার শিখবো আরেকটা ক্লাসিফিকেশন দিয়ে। তোমরা আশা করি ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্বের নাম শুনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, ফাইনাইট ভার্ব কাকে বলে আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে? স্যার ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা ফার্স্ট টেন্স এন্ড পাস্ট ইনডিফিনাইট এন্ড পাস্ট মানে ভার্ব 1, ভার্বের 1 ফর্ম আর ভার্বের 2 ফর্মে পাওয়া যায়। আচ্ছা, কে বলছো? স্যার বিথিকা তাঁতি। হ্যাঁ, বিথিকা তাঁতি। ওকে, আর নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব হচ্ছে মানে অসমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে কোনো অর্থ কমপ্লিট হয় না, যেটা ভার্বের থার্ড ফর্ম আর ফর্মে পাওয়া যায়। ওকে, তো আর কেউ কিছু বলবে ফাইনাইট ভার্ব সম্পর্কে? স্যার ফাইনাইট ভার্ব স্যার টেন্স কে ফলো করে স্যার। হ্যাঁ, নাম বলো। স্যার বিকাশ বলছি, বিকাশ সরকার স্যার। গুড, ভেরি গুড। আর ইনফাইনাইট ভার্ব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব বলো, কি বলছে বিকাশ, বলো। স্যার নন ফাইনাইট ভার্ব টেন্স কে সেরকম ভাবে ফলো করে না, ধরতে গেলে করেই না বলতে চলে, কিন্তু ওই ফাইনাইট ভার্বটা যেটা আছে ওটা টেন্স কে ফলো করে চলে, আর নন ফাইনাইট যেটা আছে ওটা টেন্স কে ফলো করে না স্যার। আচ্ছা, গুড, ঠিক আছে, খুব ভালো বলেছো। শুনতে থাকো তাহলে। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? স্যার সমাপিকা ক্রিয়া মানে মানে যে কোনো কিছু অর্থকে কমপ্লিট করে, ওটাই তো সমাপিকা ক্রিয়া। হুম, যেটা অর্থ কমপ্লিট করে না সেটা অসমাপিকা ক্রিয়া। ইয়েস ইয়েস। এবার দেখো, তোমরা ঠিক বলছো। আমি ফাইনাইট ভার্বকে তোমাদের বাংলায় প্রথমে নিই। বাংলায় এটাকে আমি বলবো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর এটাকে বলবো অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া মানে যা কোনো অর্থ সম্পন্ন করে, আর অসমাপিকা ক্রিয়া মানে যা কোনো অর্থ সম্পন্ন করে না। ঠিক, এবার আমাদের ভার্ব ফর্মগুলো যাতে মাথায় থাকে, এটা সবাইকে বলছি, ভার্ব ফর্মগুলো সবার একদম ডিটেইলসে করা আছে তো? হ্যাঁ স্যার। কারণ ভার্বের কোন ফর্মটা কোথায় যাবে আজকে আমরা সেগুলোই শিখবো এখান থেকে। ওকে, দেখো সমাপিকা ক্রিয়া, আমি এখানে তোমাদের দুটো বাক্য লিখে দেখাচ্ছি। যেমন আমি বললাম যে আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আর একটাই বললাম আই ইটিং। তো কোন বাক্যটা সঠিক বলে মনে হচ্ছে? আই এম ইটিং। আই এম ইটিং। আর নিচেরটা? আই ইটিং রাইস হলে ঠিক আছে, না হলে না। বলো বলো বলো। না না, আই এম ইটিং হয়, আই ইটিং হয় না।
দেখো তার মানে তোমরা এটা বললে, বলো বলো, কেউ কিছু বললে বলো। স্যার আই এর পর যদি কোনো ভার্ব না হয় তাহলে তো সেন্টেন্সটা পূরণ হচ্ছে না। টেন্স ফলো করছে না তো নিচেরটা আই তিনটা। অ্যাকচুয়ালি ঠিক। আই ইট হতে পারে, দেখো কিন্তু আই I eating ইটিং, কি নেই। আই ইটিং এর কোনো অর্থ নেই। তাহলে ইটিং ওটা একটা ভার্বের ফর্ম না, V4 না ইটিংটা? বলো, রিপ্লাই দাও। হ্যাঁ ইটিং হ্যাঁ যে স্যার। ভার্বেরই স্যার, ফর্ম, এটা কিন্তু ইটিং দিয়ে কোনো মানে প্রকাশ পাচ্ছে না, তাই এ কোনো অর্থ সম্পন্ন করতে পারছে না। কিন্তু অর্থ সম্পন্ন কেন করতে পারলো? এখানে একটা এখানে একটা বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বি রয়েছে। ভার্ব আছে স্যার। এই, এখানে একটা বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, সেই জন্য, তাই তো? আচ্ছা, তাহলে আমায় বলো অক্সিলিয়ারি ভার্ব কার মধ্যে চলে গেল? ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম কার মধ্যে চলে গেল? নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। বুঝতে পেরেছো কিনা বলো তো? হ্যাঁ স্যার পেরেছি। যার হ্যাঁ, স্যার, পেরেছি। উপস্থিতির জন্য, যার উপস্থিতির জন্য বাক্যে মানে সম্পন্ন হচ্ছে, অর্থ সম্পন্ন হচ্ছে, তাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। আর যার উপস্থিতিতে বাক্যের অর্থ সম্পন্ন হচ্ছে না, তাকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। ওকে, ক্লিয়ার সকলের? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার। আবার যদি আমি এখানে দেখি যে আই হ্যাভ ইটেন, আবার আমি বললাম আই ইটেন, কোন বাক্যটা সঠিক? স্যার আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেনটা সঠিক। আর নিচেরটা? স্যার ভুল এটা। ভুল। কেন? কারণ ওপরেরটার দ্বারা মানে কমপ্লিট হয়, কিন্তু নিচেরটার দ্বারা মানে কমপ্লিট হয় না, তাই তো? তাহলে ওপরেরটার মানে কমপ্লিট কার জন্য হলো? অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতির জন্য হলো। তাই অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেল ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া যা কোনো অর্থ সম্পন্ন করে। কিন্তু নিচেরটাই যেহেতু অক্সিলিয়ারি ভার্ব কেউ নেই, তাই এর মানে সম্পন্ন হলো না। কিন্তু এই ইটেনটা তো V3 নাকি, বলো? এই হ্যাঁ ইটেনটা স্যার। V3 না? তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম হলেও এ মানে কমপ্লিট করতে পারছে না, তাই এ হয়ে গেল অসমাপিকা। তাই V3 কে আমি কোথায় লিখবো? নন ফাইনাইট ভার্বের মধ্যে লিখবো। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি যদি বাংলায় এদেরকে আরেকটা নাম দিই, এই ফাইনাইট ভার্বকে আমি যদি নাম দিই সসীম ক্রিয়া, আর বাংলায় যদি এটাকে আমি নাম দিই অসীম ক্রিয়া, তাহলে কি আমি ভুল করব? বলো, সসীম ক্রিয়া মানে কি? সসীম শব্দের অর্থ কি? সসীম যার হ্যাঁ, একটা লিমিট আছে, নির্দিষ্ট লিমিট আছে। Very অসীম good. বলতে যেটার কোনো লিমিট নেই, লিমিটলেস। ভেরি গুড। এবার উদাহরণের সাহায্যে বোঝো। তোমরা এগুলোকে নোট করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার। ভালো করে নোট করে রাখবে, ঠিক আছে? দেখো, তোমরা যে বললে, তোমরা খুব ভালো বলেছো। তোমরা এখানে বললে যার লিমিট আছে আর যার লিমিট নেই। তো সেরকম একটা কাহিনী আমরা এখানে দেখে নিই আগে, তারপর মানে আমরা প্রত্যেকটা জিনিস শিখবো, কিন্তু তার সাথে আমরা দেখবো তার সাইন্টিফিক কোনো কজ আছে কি না নেই। তাহলে যতটা সাইন্টিফিক ওয়েতে আমরা পড়াশোনা করব, ততটা সাইন্টিফিক ওয়েতে আমরা বুঝতেও পারবো। দেখো, সসীম আর অসীম, দেখো এখানে খেয়াল করো। আমি বললাম আই ইট, আচ্ছা, হির পাশে বসাতে হবে ইটস, আবার ইউ এর পাশে বসাতে হবে ইট। আমায় বলো, এখানে বসেছে ইট, এখানে বসেছে ইটস, মানে এস যোগ করে, আবার এখানে বসেছে ইট। তাহলে এই সবকটা ফর্মে কি ভার্বের ওয়ান ফর্ম নয়, V1 নয়? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে V1, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। V1 এদের সীমা বেঁধে দেওয়া, এদের সীমা হ্যাঁ বেঁধে স্যার, দেওয়া আছে আছে। তো? যেমন আই হ্যাঁ এর স্যার, পাশে এটা বসবে, হ্যাঁ। এর পাশে ইটস বসবে, আবার ইউ এর পাশে গিয়ে ইট বসবে, এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে। তাই এদেরকে হ্যাঁ আমরা স্যার, সসীম ক্রিয়া বলতে পারি, সসীম ক্রিয়া। হ্যাঁ স্যার। তাই এইখানে হ্যাঁ স্যার, ভার্বের বলতে ওয়ান পারি। কোথায় চলে গেল? ভার্বের ওয়ান ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। ওকে, কিন্তু যদি দেখো অসীম ক্রিয়া যদি দেখো তুমি, তো তখন তুমি দেখতে পাচ্ছ যে আই অ্যাম ইটিং, হি ইজ ইটিং, তারপর একটা রয়েছে ইউ আর ইটিং। তোমরা এখানে খেয়াল করছো আই এর পাশেও ইটিং, হি এর পাশেও ইটিং, আবার ইউ এর পাশেও ইটিং, এদের কোনো সীমানা বেঁধে দেওয়া আছে?
না স্যার না। নেই। নেই, তাহলে না স্যার নেই। এরা V4 ছিল না, তাহলে V4 এই যে নন ফাইনাইটের নিচে বসেছে। হ্যাঁ হ্যাঁ স্যার বসেছি। হ্যাঁ স্যার আই এর হ্যাঁ। পাশে এম, হির পাশে ইজ, ইউ এর পাশে আর, এরা সবাই দেখেছো এদের সীমানা বেঁধে দেওয়া আছে না? হ্যাঁ স্যার। যে বলা হয়েছে হ্যাঁ, যে স্যার। এম তুমি শুধু আই এর পাশে বসবে, ইজ তুমি হি এর পাশে বসবে, আর তুমি ইউ এর পাশে বসবে, এমন ভাবে সীমানা বেঁধে দেওয়া আছে তো। তাই অক্সিলিয়ারি ভার্ব কার মধ্যে চলে গেল? ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তারপর আরো উদাহরণ হ্যাঁ স্যার। দেখি আমরা। কি দেখবো? আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, তারপর হি হ্যাজ ইটেন অ্যান্ড ইউ হ্যাভ ইটেন। তাহলে এখানেও তোমরা দেখো আই এর পাশেও ইটেন, হি এর পাশেও ইটেন, ইউ এর পাশেও ইটেন। তাহলে এদের কি কোনো সীমানা বেঁধে দেওয়া আছে? না স্যার নেই। তাহলে এটা কি ভার্বের থার্ড ফর্ম নয়? তাহলে হ্যাঁ। ভার্বের থার্ড ফর্মে যে নন ফাইনাইটের নিচে বসেছে আর হ্যাভ হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, এদের সীমানা বেঁধে দেওয়া আছে। দেখো আই এর পাশে হ্যাভ, হির পাশে হ্যাজ, ইউ এর পাশে হ্যাভ, এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে বলে অক্সিলিয়ারি ভার্ব কোথায় চলে গেল? সসীম ক্রিয়ার মধ্যে বা ফাইনাইট Finite ভার্বের verb। মধ্যে। ক্লিয়ার সবার এই পর্যন্ত? হ্যাঁ সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলুন স্যার। আরেকবার বলবো? স্যার হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, বলো। বলছি কি V1 আর V2 টা ফাইনাইটের আন্ডারে হলো, আর V3 আর V4 টা ইনফাইনাইটের আন্ডারে হলো, আমি তাই তো? এখনো ভিটুটাকে আলোচনা করিনি, করবো একটু পরে। ও হ্যাঁ, আচ্ছা, দেখো আমি ভিটু এখন মানে আলোচনা V3 করিনি। আর V4 ইনফাইনাইট। নন ফাইনাইট, ইয়েস, নন ফাইনাইট বা Non-finite, ইনফাইনাইট হ্যাঁ। বলতেই পারো। তাহলে ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা পেয়ে গেলাম ভার্বের থার্ড ফর্ম এন্ড ভার্বের ফোর্থ ফর্ম। ওকে, আচ্ছা এবার আর কেউ কিছু বলছিলে বলো তো? একবার বলবেন। হ্যাঁ আরেকবার বলছি। দেখো আমি বললাম যে ফাইনাইট ভার্বকে বলা হয় সসীম ক্রিয়া আর নন ফাইনাইটকে বলা হয় অসীম ক্রিয়া। অসীম মানে হচ্ছে যার কোনো সীমানা নেই, অসীম। অ মানে নেই, সীম মানে সীমানা, আর সসীম মানে যার সীমানা রয়েছে। দেখো আই এর পাশে এম বসেছে, হি এর পাশে ইজ বসেছে, কিন্তু ইউ এর পাশে আর বসেছে। তাহলে এই যে এম ইজ আর, এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে কিনা? নেই। হ্যাঁ স্যার। তাহলে এদেরকে আমি কি ফাইনাইট ভার্ব বলতে পারি, অর্থাৎ সসীম ক্রিয়া বলতে পারি? হ্যাঁ স্যার। আর এই জন্যই দেখো অক্সিলিয়ারি ভার্ব, যে আমি ইজ আর, এগুলো অক্সিলিয়ারি ভার্ব না? এই জন্য দেখো এখানে লেখা রয়েছে অক্সিলিয়ারি ভার্ব ফাইনাইট ভার্বের মধ্যে রয়েছে। বুঝেছো? কিন্তু খেয়াল করো এখানে আই এর পাশেও ইটিং, হি এর পাশেও ইটিং, ইউ এর পাশেও ইটিং, এই ইটিং গুলো তো ভার্বের ফোর্থ ফর্ম। তাহলে এরা তো সবার পাশেই বসছে, তাহলে এদের কি কোনো সীমানা বেঁধে দেওয়া আছে? না স্যার। হ্যাঁ স্যার। তাই এরা অসীম হয়ে গেল, অর্থাৎ কিনা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আবার দেখো আই এর পাশে হ্যাভ, হি এর পাশে হ্যাজ, ইউ এর পাশে হ্যাভ, তাহলে এই হ্যাভেদের হ্যাজেদের এদের সীমানা বেঁধে দেওয়া আছে তো। হ্যাঁ স্যার আছে স্যার। তাহলে এরা তো অক্সিলিয়ারি ভার্ব নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ। এই অক্সিলিয়ারি ভার্ব এই যে ফাইনাইট ভার্বের মধ্যে গেছে। কিন্তু আমায় বলো আই এর পাশে ইটেন, হি এর পাশেও ইটেন, ইউ এর পাশেও ইটেন, এদের কি কোনো সীমানা বেঁধে দেওয়া আছে? না স্যার। নেই। তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম ও নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইটুকুন ক্লিয়ার হয়ে গেল। এবার আমি তোমাদের ওই ফাইনাইট ভার্বকে আরো কিছু নাম দেব। তোমরা যারা বলছিলে টেন্স ফলো করে, খুব ভালো বলেছো। ফাইনাইট ভার্বকে আমরা আরেকটা নাম দেব, দ্যাট ইজ টেন্স ভার্ব। ওকে, কি নাম দেব? ফাইনাইট ভার্বকে আমরা আরেকটা নাম Tense দেব, verb. দ্যাট ইজ টেন্স ভার্ব। ইয়েস, লেট মি রাব ইট ফার্স্ট। দেখো ফাইনাইট ভার্বকে আমি একটা নাম দেব, দিস ইজ টেন্স ভার্ব। আর এই নন ফাইনাইটকে আমি নাম দেব নন টেন্স ভার্ব। নন টেন্স ভার্ব। তাহলে টেন্স ভার্ব আর নন টেন্স ভার্ব,
টেন্স ভার্ব কাকে বলে? যারা টেন্স গ্রহণ করতে সক্ষম তাদের বলা হয় টেন্স ভার্ব, আর যাদের টেন্স গ্রহণ করতে যারা সক্ষম না তাদের বলা হয় নন টেন্স ভার্ব। ভালো করে বোঝো, আমি বললাম আই ইট, হয়েছে? আই ইট কথাটি হলো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটার যখন এই আই ইটে যখন পাস্ট টেন্সের ঝড় লাগলো, কোন টেন্সের ঝড়? পাস্ট টেন্সের ঝড়। যখনই এর গায়ে পাস্ট টেন্সের ঝড় লাগলো, এই ব্যাটাটা এমন হয়ে গেল আই এট। বলো তো এরকম হয় কিনা? হ্যাঁ স্যার হয়। হ্যাঁ স্যার। তাহলে এই দেখো এই ফর্মটা এখানে চেঞ্জ হয়ে গেল, এই এটটা কি ভার্বের সেকেন্ড ফর্ম নয়? ভি2। হ্যাঁ। তাহলে স্যার, হ্যাঁ, ভার্বের second সেকেন্ড ফর্ম টেন্স গ্রহণ করতে পারে কিনা পারে না বলো? পারে পারে। স্যার। তাহলে ভার্বের হয়ে গেল ভার্বের টু হয়ে গেল কোন ফর্মের মধ্যে? ফাইনাইট ভার্বের Finite মধ্যে, verb। হয়েছে? কিন্তু দেখো ভার্বের যে ফোর্থ ফর্ম এন্ড থার্ড ফর্ম এরা কিন্তু কখনোই টেন্স গ্রহণ করতে পারে না। কেন পারে না ভালো করে দেখো, আমি বললাম আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, এটা ভার্বের ফোর্থ ফর্ম ভি4, তাই তো? এবার দেখো এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে তো, না কি বলো? হ্যাঁ। এবার যখনই এই বাক্যটিতে পাস্ট টেন্সের ঝড় আসলো, কোন টেন্সের ঝড়? পাস্ট Past tense। টেন্সের ঝড়। পাস্ট টেন্সের ঝড় আসলে এটা হয়ে গেল এমন আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং। দেখো এটা হয়ে গেল পাস্ট টেন্স, পাস্ট। তাহলে আমায় বলো প্রেজেন্ট টেন্সেও ইটিং ছিল, পাস্ট টেন্সেও ইটিং আছে, এদের কোনো পরিবর্তন হয়েছে কি? না স্যার। না স্যার। তাহলে এরা কি টেন্স গ্রহণ করতে পারে? না। না স্যার। তাহলে এদের দ্বারা টেন্স রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। তাহলে এটা তো ভার্বের ফোর্থ ফর্ম ছিল, ভার্বের ফোর্থ ফর্ম নন ফাইনাইট বা নন টেন্স ভার্ব, হয়েছে কিনা হয়নি? হ্যাঁ স্যার। ওকে, আবার দেখো আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ইটেন ভি3, এটা তো প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, যদি এদের পাস্টের ঝড় লাগে, পাস্টের ঝড় লাগলে এটা এমন হয়ে যায় না আই হ্যাড ইটেন? হ্যাঁ। হয় কিনা হয় না? তাহলে আমায় বলো হ্যাঁ, হয়। প্রেজেন্ট টেন্সেও ইটেন, পাস্ট টেন্সেও ইটেন, তাহলে এরা কি টেন্স গ্রহণ করতে পারে? না। না। তাহলে এটা নন টেন্স ভার্ব, এই যে ভি3 নন টেন্স ভার্বের মধ্যে চলে গেল। বুঝতে পেরেছো তোমরা সবাই? হ্যাঁ। হ্যাঁ স্যার Clear? পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, এরপরে তোমাদের আমি আর একটা ছোট্ট জিনিস দেখাবো, আর একটা ছোট্ট ভার্বের ফর্ম দেখাবো, দ্যাট ইজ ইনফিনিটিভ। বললো তো ইনফিনিটিভ তোমাদের বলেছিলাম কিনা বলিনি? হ্যাঁ স্যার বলেছিলেন। ইনফিনিটিভ দেখা যাক ইনফিনিটিভটা কেমন। দেখো আই ওয়ান্ট টু ডু মানে কি? আই ওয়ান্ট আমি টু ডু এটা মানে কি? করতে চাই। আমি করতে করতে চাই। চাই। আচ্ছা, আই ওয়ান্টেড টু ডু মানে কি? আমি করতে চাই। আমি করতে চেয়েছিলাম। তাহলে প্রেজেন্ট টেন্সেও টু ডু, পাস্ট টেন্সেও টু ডু, এরা কখনো টেন্স কেয়ার করছে? না, করছে না। তাহলে না, স্যার। এদেরকে কি আমরা ইনফিনিটিভ বলি কিনা বলি না? হ্যাঁ, এই ইনফিনিটিভ। টু, তাহলে ইনফিনিটিভও কোন ভার্ব ফর্মের মধ্যে চলে যাবে? নন ফাইনাইট। ইনফাইনাইট। একই ব্যাপার। কেউ ইনফিনিট ভার্ব বললেও হবে, নন ফাইনাইট ভার্ব বললেও হবে, একই ব্যাপার, দুটোই সেম। তাহলে এই পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, ভেরি গুড। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, এখান থেকেও কিন্তু এক্সামিনার কোয়েশ্চেন করে, ঠিক আছে? মনে রাখবে কোনো সেন্টেন্স উইদাউট ফাইনাইট ভার্ব কখনো কোনো সেন্টেন্স লেখা সম্ভব নয়। কি বললাম বলো? উইদাউট ফাইনাইট ভার্ব সেন্টেন্স সম্ভব নয়। হ্যাঁ, উইদাউট ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্স লেখা সম্ভব নয়। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বেশ। এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই। স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই আপনি যে লাস্ট বললেন যেটা, ওটা টু ডু মানে ওই ইনফিনিটিভটা সেম থাকছে বলে, তাহলে ওইটা মানে সেই কারণে ইনফাইনাইট ভার্ব হচ্ছে, ইয়েস, মানে ওটা চেঞ্জ হচ্ছে মানে না, অসীম বলে। হ্যাঁ টেন্সও কমপ্লিট করছে না।
আচ্ছা 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 দেখো ঠিক আছে। টেন্সে প্রেজেন্ট টেন্সেও যেমন রয়েছে পাস্ট টেন্সেও তেমন রয়েছে। আবার যদি আমি আরো দেখাতে চাইতাম, দেখো হি ওয়ান্টস টু ডু, তারপর যদি বলতাম ইউ ওয়ান্ট টু ডু, তাহলে দেখো মানে সাবজেক্ট যাই থাকুক না কেন সে সবার পাশেই সেম। হুম 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 তার মানে এই নন ফাইনাইট বা নন টেন্স ভার্বের যতগুলো প্রপার্টি রয়েছে সমস্ত প্রপার্টি এরা ফলো করছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এবার হ্যাঁ এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে নেব। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। নাও এবার আমি তোমাদের যেটা দেখাতে চাই, তোমরা খাতার উপরে হেডিং লাগাবে, আনরিয়াল পাস্ট, ওকে? বা তোমরা এমন লিখবে ফিউচার ইন দ্য পাস্ট, আনরিয়াল পাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে আমরা কাজকে কভাবে ভাগ করতে পারি, দেখো ভার্বকে আমরা আরো ক্লাসিফাই করতে পারি। দেখো ভার্বের ক্লাসিফিকেশন গুলো ভালো করে বুঝতে থাকো এক একটা করে। আমি তো ভার্বকে প্রথমে তো দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমি বলতে পারি রিয়াল ভার্ব, আর একটাকে বলতে পারি আমি আনরিয়াল ভার্ব, ঠিক আছে? তাহলে আমি ভার্বকে কটা ভাগে ভাগ করলাম? রিয়াল ভার্ব, আনরিয়াল ভার্ব, ঠিক আছে? এবার তোমরা বলো তো রিয়াল ভার্ব আর আনরিয়াল ভার্ব জিনিসটা কি আগে কখনো শুনেছো? না স্যার। না স্যার। ওকে, শুনতে থাকো। আমরা যখন টেন্স পড়বো, আমরা নেক্সট ক্লাসে টেন্স পড়বো, ঠিক আছে? পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা টেন্স সম্পর্কে পড়বো। তো সেই টেন্স পড়তে গেলে আমরা অনেক কিছু শিখবো সেখানে। তো আমি তার আগে তোমাদের একটা জিনিস করছি, যে ভার্ব হলো দুই প্রকার, একটা হচ্ছে রিয়াল ভার্ব, একটা হলো আনরিয়াল ভার্ব। দেখো রিয়াল ভার্ব আমরা কোথায় কোথায় পাই? মনে রেখো রিয়াল ভার্ব আমরা প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সের মধ্যে পাই। কি বললাম বুঝেছো? আর আনরিয়াল ভার্ব আমরা ফিউচার টেন্সে পাই। কোথায় পাই? ফিউচার টেন্সে পাই। কেন হলো এমনটা? মনে করো তুমি আমায় বললে আমি ভাত খেয়েছিলাম, এটা কোন টেন্সের উদাহরণ? পাস্ট টেন্স। টেন্স। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট। আমি ভাত খেয়েছিলাম। তাহলে বলো তুমি কাজটা করেছিলে কিনা করনি? করেছিলাম। করেছিলাম। তাহলে কাজটা তোমার রিয়াল ছিল কিনা রিয়াল ছিল না? রিয়েল ছিল। রিয়াল ছিল। ওকে, প্রেজেন্ট টেন্সে এসে তুমি দেখলে, প্রেজেন্ট টেন্সে এসে তুমি বললে যে আই ইট রাইস, তার মানে তুমি ভাত খাও। ওকে, তাহলে এই কাজটা রিয়াল না আনরিয়াল? রিয়েল। কিন্তু কিন্তু রিয়েল। কিন্তু তুমি যদি বলো আই শ্যাল ইট রাইস, এর মানে কি? আমি ভাত খাবো। আমি অবশ্যই ভাত খাবো। অবশ্যই কোথা থেকে যুক্ত হলো? না স্যার, মানে ইংরেজিতে স্যার একটা টার্ম জানি না, মানে ঠিক মনে আসছে না। ইউ, না না, আই শ্যাল মানে ভাত খাবো। ইউ শ্যাল হলে মানে সেই জিনিসটা না অবশ্যই বোঝায়, এরকম একটা টার্ম পড়েছিলাম, ওর জন্যই নাম বেরিয়ে গেল। নাম বলো। স্যার আমি শিবসুন্দর বলছি। হ্যাঁ, শিব সুন্দর, খুব ভালো বলেছো। দেখো শিব সুন্দর যেটা বলেছে তোমরা ভালো করে একটু শুনে নাও। শিব সুন্দর বলছে যে আই এর পাশে শ্যাল বসে আর হি এর পাশে উইল বসে। হয়েছে? তা আই এর পাশে যদি আমি শ্যাল না বসিয়ে উইল বসাই, তাহলে আমি সেন্টেন্সটাকে একটু এমফাসাইজ করি। কি করি? এমফাসাইজ করি। এমফাসাইজ মানে জোর দিয়ে বলা। যেমন আমি স্কুলে যাব, মানে আই শ্যাল গো টু স্কুল। এবার যদি বলি আমি স্কুলে যাবই, মানে জোর দিয়ে বলছো, তখন হয়ে যাবে আই উইল গো টু স্কুল। বুঝেছো কি বললাম? হ্যাঁ। শিব সুন্দর এই কথাটাই বলতে চাইছিলে তো তুমি? হ্যাঁ স্যার, এই টার্মটা ঠিক মনে আসছিল না। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেছে। এবার মানে দেখো, আয়ের পরে শ্যাল বস। হ্যাঁ। গুড। এবার দেখো হি এর পাশে নরমালি উইল বসে,
মানে সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। এবার যদি আমি বলি সে স্কুলে যাবেই, তখন উইল না বসিয়ে আমরা বসিয়ে দিই শ্যাল, হি শ্যাল গো টু স্কুল, তার মানে সে স্কুলে যাবেই। এই যে মানে ভার্বের অল্টারনেশন হয়, ভার্ব একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন পরিবর্তন হয়, পরিবর্তন করে এরা সেন্টেন্সটাকে একটু এমফাসাইজ করে দেয়, জোর দিয়ে দেয়। ওকে শিবসুন্দর, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। এবার আমায় বলো, আমি যখন বললাম আই শ্যাল ইট রাইস, তার বাংলা মানে হলো যে আমি ভাত খাবো, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি কি ভাত খেয়েছো? না। না স্যার। না। তাহলে কাজটা রিয়াল না আনরিয়াল? আনরিয়াল। Unreal. ভেরি গুড, বুঝতে পেরেছো তাহলে? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স যেগুলো পড়ি সেগুলো হচ্ছে আমার রিয়াল অ্যাকশন, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে গেলে সেটা কেমন হয়ে যায়? আনরিয়াল অ্যাকশন হয়ে যায়। বুঝেছো আমার কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এই আনরিয়াল অ্যাকশন গুলো যখন ফিউচার টেন্স থেকে পাস্ট টেন্সে চলে যাবে, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা আজকে আমরা যেটা শিখছি আনরিয়াল পাস্ট বা ফিউচার ইন দা পাস্ট হয়ে যাবে। কি বললাম বুঝেছো? আরেকবার একটু বলুন। হ্যাঁ আমি আবার বলছি, আমি বললাম কি যে এই আনরিয়াল ফিউচার বা এই আনরিয়াল ভার্ব কোন টেন্সে পাওয়া যায়? তোমরা বললে ফিউচার টেন্সে পাওয়া যায়, তাই তো এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসটাই যদি পাস্ট টেন্সে চলে যায়, এই জিনিসটা যদি পাস্ট টেন্সে চলে যায় তাহলে কি হবে? আনরিয়াল পাস্ট হয়ে যাবে না? বা ফিউচার ইন দা পাস্ট হয়ে যাবে না? আমি বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি ভাত খাবো এটা বললে তো তোমরা, আই শ্যাল ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাবো। এবার কথাটা বললে আমি ভাত খাবো, কিন্তু যদি তুমি বাংলা বাক্যটাকে এমন বলো, আমি ভাত খেতে পারতাম, আমি ভাত খেতে পারতাম, এমন কথা আমরা বলি কিনা বলি না? হ্যাঁ স্যার বলুন। আমি কাজটি করতে পারতাম, হ্যাঁ স্যার, আমি সেখানে যেতে পারতাম, আমি ভালো করে পড়াশোনা করতে পারতাম, আমি ভালো করে কাজটি করতে পারতাম, আমি ভাত খেতে পারতাম, এগুলো আমরা বলি কিনা বলি না? হ্যাঁ স্যার বলি। তাহলে বলো হ্যাঁ তো স্যার, আমায়, তাহলে বলো তো আমায়, এই যে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার পাস্ট টেন্স এটা কিনা? হ্যাঁ স্যার। আমি ভাত খাবো, তার পাস্ট টেন্স কি আমি ভাত খেতে পারতাম হয় কিনা হয় না বলো? হ্যাঁ হয়। হ্যাঁ স্যার হয়। প্রত্যেকে রাজি তো? সবাই বলো। হ্যাঁ স্যার। হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে দেখো, আনরিয়াল ভার্ব মানেই ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, আর সেই আনরিয়াল ভার্বটা যদি ফিউচার টেন্স হয়, সেই ফিউচার টেন্সটা যদি পাস্টে চলে যায়, তাহলে কি আমাদের আনরিয়াল পাস্ট হয় না? হ্যাঁ স্যার হয়। তাহলে আজকে হ্যাঁ স্যার, দেখো, আনরিয়াল পাস্ট হবে। তাই আজকে দেখো আমরা সেই আনরিয়াল পাস্টে শিখছি বা ফিউচার ইন দা পাস্ট। যদি আমার কোনো ফিউচার অ্যাকশন পাস্টে চলে যায়, যেমন তোমরা জানো, তোমরা শুনেছো হয়তো যে ওই একটা রামায়ণে বলা আছে না যে রাবণ স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিল, জানো কি কেউ? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনেছি স্যার। হ্যাঁ, রাবণ চেয়েছিল স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবে যাতে করে মানুষ ডাইরেক্ট স্বর্গে পৌঁছে যেতে পারে সিঁড়িতে চড়ে চড়ে। হ্যাঁ শুনেছো তো নাকি? তারপর বানিয়েছিল নাকি? হ্যাঁ বানিয়েছিল তারপর? হ্যাঁ, তারপর সেটা তার বানাতে পারেনি, সে বলেছিল তার কোনো এক বন্ধুকে হয়তো যে আমি স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব, সেই দেব বলেছিল, সে তখন তার কাছে ফিউচার টেন্স ছিল, ফিউচার। আর সে বেটা এখন মরে গেছে, এখন আর সে নেই, কিন্তু তার সেই ফিউচার কথাটা আজকে হয়ে গেছে পাস্ট। তখন আমরা কি বলি এখন? রাবণ চাইলে স্বর্গের সিঁড়ি বানাতে পারতো। কি বলি আমরা? রাবণ চাইলে স্বর্গের সিঁড়ি বানাতে পারতো। তাহলে এই যে যে সমস্ত কাজ আমরা করতে পারতাম কিন্তু করিনি, সেই কাজের ক্ষেত্রে হয় আনরিয়াল পাস্ট বা ফিউচার ইন দা পাস্ট। বোঝাতে পেরেছি কি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং মনে রেখো, এই আনরিয়াল পাস্ট থেকে পরীক্ষায় হুবহু কোশ্চেন জিজ্ঞেস করে, এবং কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, কোথায় কোথায় ভুল দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে, সেগুলো আমি তোমাদের দেখাবো। একটা কথা আমি তোমাদের বলি, আমি তোমাদের যে ইংরেজিটা পড়াচ্ছি, আমি কি তোমাদেরকে কোনো একাডেমিক সেশনে পড়াচ্ছি, একাডেমিক সেশনের জন্য পড়াচ্ছি? না স্যার, চাকরি পেতে না, হবে। চাকরি না, পাওয়ার না, জন্য, মানে না স্যার, competitive কম্পিটিটিভ exam এর জন্য। এক্সামের জন্য পড়াচ্ছি। তাই
আমার ফোকাস থাকবে যে কম্পিটিটিভ এক্সামে যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে বা করতে পারে, আমি সেই সমস্ত টপিকগুলোই তোমাদেরকে পড়াবো খুব ভালো করে। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং সেখান থেকে তোমরা ফুল কনসেন্ট্রেশন এখানে দেবে। আর যে যেখানে বুঝতে পারবে না সে আমাকে কিন্তু বলবে। আচ্ছা, তোমরা কেউ কি আমায় বলতে পারবে আজকের ক্লাসে কজন আছে? 17 টোটাল। 16 জন। 13 আদার্স দেখাচ্ছে। 16। স্যার 16 জনের মধ্যে আপনারা স্যার দুজন, 15 জন স্যার। আপনাকে ধরে 16 জন, আপনি ছাড়া 15 জন। 16। আচ্ছা, তোমাদের টোটাল গ্রুপে 16 জন আছি আমরা। বুঝতে পারছি স্যার, আমি। তো আমাদের যদি ক্লাস যদি করি আমরা টোটাল 13 জন আছি, কারণ ওই প্রসেনজিৎ স্যার যিনি আছেন তিনি তো টোটাল জিনিসটা দেখেন, আপনার একটা আর আরেকটা আপনার স্ক্রিন, হুম। তো মোটামুটি 13 সেই জন হিসাবে আছো 13 জন। তোমরা। 13 জন ক্লাস করছো অ্যাকচুয়ালি। তো বাদ বাকি যারা গ্রুপে আছে তারা নিয়মিত ক্লাস করছে না কেন? আর তোমরাও কি মাঝে মাঝে অফ দাও আজকে যারা আছো? না স্যার, আমি রেগুলার প্রেজেন্ট। না স্যার, যে কদিন স্যার, মানে regular অঙ্ক ইংলিশ ক্লাস হয়েছে স্যার আমি অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, একটা কথা, তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে। দেখো, আমি তোমাদের দিনের মধ্যে 1.5 ঘন্টা সময় নিই, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় তোমাদের আমি নিই, তাই না? তো তোমরা সবসময় চেষ্টা করবে এই 1.5-2 ঘন্টা অন্তত এখানে সময়টাকে কাটানোর জন্য। কারণ কি এই ক্লাসগুলো হয়তো রেকর্ড হবে, কোনো ক্লাস হয়তো কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য রেকর্ড হয় না, কিন্তু যে ক্লাসগুলো রেকর্ড হচ্ছে সেগুলো তোমরা পেলে, কিন্তু যদি কোনটা রেকর্ড না হয়, অথবা তোমরা যদি এই যে লাইভে থাকো, তোমাদের কোথাও কনফিউশন থাকলে তোমরা কিন্তু আমায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। এবং যদি লাইভ না থাকো তাহলে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে না, এটা একটা সমস্যা হয়ে যাবে। এবং মনে রেখো, ইউটিউবে তোমাদের আমি যে ক্লাসগুলো করিয়ে রেখেছি কম্পিটিটিভ এক্সামের জন্য, ওগুলো এনাফ, যথেষ্ট। কিন্তু তবুও তোমরা এখানে যারা পড়ছো তাদের চেষ্টা করবো তোমাদের যেতে প্রত্যেকটা ডাউট যাতে ক্লিয়ার হয়। ওকে স্যার। বলো। স্যার, আজকে আমি প্রথম। নাম বলো তোমার? শামিমা আক্তার। শামিমা আক্তার আজকে প্রথম। বাদ বাকি লেকচারগুলোর লিংক তুমি কি দেখেছো? না স্যার। আচ্ছা, আজকের ক্লাসের শেষে আমি বাদ বাকি ইয়েগুলো লিঙ্কগুলো দিয়ে দিতে বলবো, প্রশ্ন ওগুলো দিয়ে দেবে, ঠিক আছে? তুমি ওখান থেকে দেখে নিও। তো যাই হোক, শুনতে থাকো। তাহলে আমরা শিখলাম যে ফিউচার ইন দা পাস্ট বা আনরিয়াল পাস্ট। এবার শোনো, এই ধরনের বাক্য যখন আমরা ব্যবহার করি, মনে রাখবে এই বাক্যের মধ্যে একটা ল্যামেন্টেশন রয়েছে। কি রয়েছে? ল্যামেন্টেশন মানে বিলাপ। আমরা যখন বিলাপ করি, দেখো তোমরা বলো না, হায় রে পরীক্ষার আগে ভালো করে যদি পড়তাম তাহলে ভালো রেজাল্ট করতাম, বলো কিনা বলো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলি। এই যে তাহলে ভালো করে যদি পড়তাম ভালো হতো, তাহলে এই যে ভালো করে পড়তাম বলছো, তাহলে তুমি পড়তে পারতে কিন্তু পড়োনি। এই যে কথাগুলো আমরা বলি, আমি কাজটি করতে পারতাম কিন্তু আমি করিনি, এগুলো অ্যাকচুয়ালি বিলাপ করা নয় কি? ল্যামেন্টেশন করা নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই কথাগুলো একটু আমরা নেগেটিভ সুরে বা ল্যামেন্টেশনের সুরে বলি, ঠিক? তো তোমরা কাজ করবে, তোমরা একটা বাক্যকে 4 বার লিখবে। আমি বলে দিচ্ছি, এভাবে তোমরা 4 বার লিখবে, একই বাক্যকে 4 বার লিখবে। যেমন আমি বাংলা বাক্যটা হবে এমন: আমি কাজটি করতে পারতাম। আমি কাজটি করতে পারতাম। আমি কাজটি করতে পারতাম বলে দাঁড়ি দেবে। এই একই বাক্য এখানেও লিখবে, এখানেও লিখবে, এখানেও লিখবে, এবং মাঝখানে এর ফাঁকা রাখবে ট্রান্সলেশনের জন্য। একই বাক্য 4 বার লেখো, মাঝখানে ফাঁকা রেখো ট্রান্সলেশনের জন্য। হ্যাভ ইউ ডান? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি হয়ে যায় তোমরা আমার সঙ্গে সঙ্গে শুনবে এবং আমাকে রিপ্লাই দেবে। মনে রাখবে, এই পৃথিবীতে আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা 3টে জিনিসকে মাথায় রেখে কাজ করি, 3টে জিনিসের উপরে বেস করে কাজ করি। বলো তো কি বললাম? 3টে জিনিসের উপর বেস করে কাজ। তার মানে আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, যারা যারা আমরা আজকে ক্লাসটা করছি, আমাদের প্রত্যেকের জীবনে আমরা যে ধরনের কাজই করি না কেন, আমরা প্রত্যেকেই 3টে জিনিসকে মাথায় রেখে আমরা কাজগুলো করি। সেই 3টে জিনিস কি জিনিস?
সেই তিনটে জিনিস কি জিনিস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, যেমন দেখো, একটা রয়েছে আমার প্রথমে অ্যাবিলিটি, একটা রয়েছে কি আমার অ্যাবিলিটি, আর একটা রয়েছে আমার মোরালিটি, আর একটা রয়েছে আমার পসিবিলিটি, আর একটা রয়েছে জেনারেল ফর্ম। জিনিসগুলো কি আমি বললেই তোমরা বুঝে যাবে। দেখো, আমরা যখনই কোনো কাজ করি, হয় আমাদের সেটা অ্যাবিলিটির মধ্যে থাকবে, অ্যাবিলিটির বাংলা লিখলে তোমরা লিখবে দক্ষতা, মরালিটির বাংলা লিখবে নৈতিকতা, আর পসিবিলিটির বাংলা লিখবে সম্ভাবতা। পসিবিলিটিকে কেউ কেউ প্রবাবিলিটিও বলে থাকে। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, লিখে নিন। স্যার আর আর জেনারেল এখানে লিখবে কমন, জেনারেল এখানে লিখবে কমন, সাধারণ, সাধারণ বাংলায় লিখতে চাইলে লিখবে সাধারণ। আমরা যে যে কাজই করি না কেন, দেখো তো এই তিনটে জিনিসের উপরে বেস করে করি কিনা, অ্যাবিলিটি, মরালিটি, পসিবিলিটি। যে কোনো কাজ, আজকে তোমরা যে আমার এখানে পড়ছো, কিসের জন্য পড়ছো, কার উপরে বেস করে পড়ছো, কেন করছো কাজটা? চাকরি তোমাদের- পরীক্ষার প্রিপারেশনের জন্য পড়ছি। হ্যাঁ, এটা কেন করছো, কোন কোন দিক থেকে কেন এটা করতে হবে, কেন? কারণ তোমার জানা- মোরালিটি তোমাকে বলছে, দক্ষতা কারণ বাড়ানোর তোমার জন্য, morality- অ্যাবিলিটি। নো 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 নো, কারণ তোমার মোরালিটি তোমাকে বলছে। আগে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, আমি এই জন্য একটা ওয়েট করছি। আগে তুমি আজকে যে পড়তে এসছো, এখানে এসছো তোমার মোরালিটির জন্য, তোমার নৈতিকতার জন্য। কেন? তোমার মনে হয়েছে যে আমি যদি একটু পড়াশোনা করি তাহলে আমি একটি চাকরি পাবো, আর আমি যদি একটু পড়াশোনা না করি তাহলে আমি চাকরি পাবো না। তার মানে এটা তোমার মধ্যে তোমার মোরালিটি কাজ করেছে না, তোমার নৈতিকতা কাজ করেছে না, বলো তো? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার অ্যাবিলিটি কাকে বলে তা সেটা বোঝো। দেখো, তোমাদের সকলের মোবাইল ফোন রয়েছে বা কারো কম্পিউটার রয়েছে, এবং যার যাই আছে না কেন তাতে তোমাদের নেটের কানেকশন রয়েছে। তার মানে এই কাজটা করার তোমাদের দক্ষতা রয়েছে, ঠিক কিনা ভুল বলো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ স্যার। অর্থাৎ এমনও লোক আছে যাদের মোবাইল ফোন নেই, যাদের নেট কেনার ক্ষমতা নেই, তারা কিন্তু ক্লাসগুলো করতে পারছে না। বা মনে করো কারো মাইনেটা দেওয়ার, তোমরা আমাকে যে মাইনেটা দিচ্ছ সেই মাইনে দেওয়ারও অনেকের ক্ষমতা নেই, আছে কিনা নেই এমন? হ্যাঁ তাহলে তারা এই কাজটি করতে চায় কিনা চায় না, বলো? তারা আমার এখানে পড়তে চায় কিনা চায় না? পড়তে চায়, কিন্তু তাদের মধ্যে দক্ষতা নেই, তাদের মধ্যে অ্যাবিলিটি নেই। বোঝা গেল? হ্যাঁ আর স্যার। পসিবিলিটি কোনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর পসিবিলিটি কোনটা? স্যার আমরা ক্লাস পসিবিলিটি, হ্যাঁ, ওই যে যারা ক্লাসগুলো কামাই করছে, যারা ক্লাসগুলো কামাই করছে, যাদের কাছে অ্যাবিলিটি রয়েছে, যাদের কাছে মোরালিটি রয়েছে, কিন্তু কাজ করছে না, এটা হয়ে গেল পসিবিলিটি, মানে সম্ভবতা। আমি চাইলেই ক্লাসটি করতে পারতাম, ও ধুর আজকের ভাল লাগছে না, করব না, থাক, এটা হয়ে গেল পসিবিলিটি। বুঝেছো? তাহলে আমরা বলো তো এই তিনটে জিনিসের উপরে, এই তিনটে জিনিসের বাইরে আর কখনো কোনো কাজ করতে চাই জীবনে? যাই করি না কেন। না স্যার। না হ্যাঁ, একদম ঠিক। তাহলে এই তিনটে কাজ মনে রাখবে। এই তিনটে কেন, এই তিনটে এরকম জোর দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদের, কারণ তোমরা যখন পরবর্তী সময় রাইটিং শিখবে, রাইটিং, তো রাইটিং এর ক্ষেত্রে তোমাদের শব্দ চয়ন, তোমাদের শব্দের ব্যবহার তোমাদেরকে ঠিক করে দেবে যে তোমরা কতটা ভালো করে একটা টপিককে শিখেছো। তাহলে মনে করো একটা বাক্য তোমাকে লিখতে হবে ইংরেজিতে, সেই বাক্যটাতে মানে তোমার যে কনসেপ্ট, তোমার সেই কনসেপ্ট বলছে সেখানে পসিবিলিটি হওয়া উচিত, কিন্তু তুমি সেখানে অ্যাবিলিটি ঢুকিয়ে দিয়েছো, বা অ্যাবিলিটির যেমন লেখা সেরকম লিখে দিয়েছো। তাহলে তোমার লেখার মানটা কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। তাই জন্যে মনে রাখবে, আমরা পৃথিবীতে যে যে কাজই করুক না কেন, সে তিনটে জিনিসের উপরে বেস করে করে। হয় তার অ্যাবিলিটি থাকবে, তার দক্ষতা থাকবে, নইলে তার নৈতিকতা থাকবে, নইলে তার পসিবিলিটি থাকবে, সম্ভাবনা থাকবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেখো, অ্যাবিলিটি দিয়ে যখন আমি কাজটি করছি, আচ্ছা তোমাদের ভার্ব ফর্ম আমি যেদিন পড়িয়েছিলাম, ভার্বের ফর্ম যেদিন পড়িয়েছিলাম, বা তারও আগের ক্লাসে হয়তো আমি তোমাদের অক্সিলিয়ারি ভার্বের ক্লাসিফিকেশন শিখিয়েছিলাম, শেখাচ্ছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, ভার্বের ক্লাসিফিকেশনে আমি তোমাদের মোডাল অক্সিলিয়ারি ভার্ব শিখিয়েছিলাম,
হ্যাঁ 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 স্যার। মোডাল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমি কটা ভাগ দেখিয়েছিলাম, তাদের কটি ফর্ম অ্যাভেলেবল? 4টি স্যার। তো দুটি। চারটি। মোডাল অক্সিলিয়ারি ভার্বের কটি ফর্ম অ্যাভেলেবল? দুটো দুটি তো। স্যার, Shall, পাস্ট আর will, প্রেজেন্ট। can, প্রেজেন্ট may। Past. দুটি না না, ওগুলো তো মোডাল অক্সিলিয়ারি ভার্বের এক্সাম্পল ভাই। শ্যাল, হ্যাঁ, উইল, past আর ক্যান, মে, present। ওগুলো তো এক্সাম্পল। আমি এক্সাম্পল বলিনি, আমি বলেছি কটা ফর্ম। মোডাল অক্সিলিয়ারি ভার্বের মাত্র দুটো ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম। তা প্রেজেন্ট ফর্মে তো তুমি লিখেছো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করব। আর সেই আমি কাজটি করব যখন অতীতে চলে এসেছে তখন এটা হয়ে গেছে আমি কাজটি করতাম। তাহলে এখানে আমার কি লেখা উচিত? পাস্টের ফর্মটা লেখা উচিত না? অর্থাৎ শ্যালটাকে শুড করে দেওয়া উচিত। বলো। হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। এবার আমার একটা কথা শোনো, তোমরা বললে শ্যাল হলো প্রেজেন্ট ফর্ম আর শুড হলো পাস্ট ফর্ম। এই কথাটা যতটা ঠিক ততটা ভুল। বলো কি বললাম? এটা যতটা ঠিক ততটাই ভুল। হ্যাঁ, কারণ মনে রেখো অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা সম্ভব নয়। আবার বলো কি বললাম? মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা সম্ভব না। কেন নয়? ভালো করে দেখো। আমি যদি বলি আই শুড ডু ইট, এর মানে কি? আই শুড ডু ইট মানে কি? আমি এটা করতে আমি পারবো। আমার এটা করা উচিত। পারতাম। দেখেছো, ভুল হয়ে গেল। তাহলে আই শুড ডু ইট আমার এটা মানে করা উচিত। ভেরি গুড। আই শুড ডু ইট মানে আমার এটি করা উচিত, আমার এটি করা উচিত। তাহলে বুঝতে পেরেছো, শুড দিয়ে কখনো পাস্ট টেন্স কে বোঝাচ্ছে না। বুঝলে আমার কথা? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার। এই জন্যই বললাম যে শ্যাল থেকে যে শুড হয় পাস্ট টেন্সে যতটা ঠিক ততটাই ভুল। কেন? কারণ শুড দিয়ে যখন তুমি শুডকে সিঙ্গেল ইউজ করছো, মনে করো এইটুকুনি তোমার বাক্য লিখতে হবে, এইটুকুনি লিখতে হবে, আর কিচ্ছু লেখার নেই, এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই। এমন সিচুয়েশন যদি হয় তাহলে শুড দিয়ে কখনোই পাস্ট টেন্স কে বোঝায় না। শুড দিয়ে কখনোই কি বোঝায় না? পাস্ট টেন্স কে বোঝায় না। এটি দিয়ে প্রেজেন্ট সিচুয়েশনকেই বোঝায় এবং তার মানে হয়ে যায় অন্য, মরালিটি হয়ে যায়, মরালিটি। বুঝেছো? আমার কাজটি করা উচিত, আই শুড ডু ইট। দেখো অনেকেই বলে না ইউ শুড অবে ইউর প্যারেন্টস, বলে কিনা বলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলে। তোমার মা বাবাকে হ্যাঁ স্যার, হ্যাঁ। অবে করা উচিত। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নৈতিকতার থেকে কাজ, এবং এটা সবসময় প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। বুঝেছো? তাহলে হ্যাঁ স্যার। এই শুড কখন পাস্ট টেন্স হবে? আমরা যখন ন্যারেশন চেঞ্জ শিখবো তখন এই শুড পাস্ট টেন্স বোঝাবে। অর্থাৎ কি, যে এই বাক্যের সাথে আমার আরো কিছু পাস্ট কনসেপ্ট থাকতে হবে, তবেই এর দ্বারা পাস্টের কনসেপ্ট বোঝাবে, আদারওয়াইজ পাস্টের কনসেপ্ট কিন্তু বোঝাবে না। যেমন এই একটা বাক্য, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। বলছে সে আমায় বলেছিল আমি স্কুলে যাব। এটা যখন আমি ন্যারেশন চেঞ্জ করব তখন এটা হয়ে যাবে হি told me. হি টোল্ড মি দ্যাট হি শুড গো টু স্কুল, হি শুড গো টু স্কুল। বুঝেছো? এই ক্ষেত্রে দেখো ছিল শ্যাল হয়ে গেল শুড। তাহলে এটা পাস্ট কনসেপ্ট দেয়, কেন? কারণ তার আগে যে টোল্ডটা একটা পাস্ট ফর্ম না, এবং এটা একই বাক্যের অংশ না? বলো, এই দুটো হ্যাঁ, জিনিস স্যার। একই বাক্যের অংশ। হ্যাঁ তাহলে এটা স্যার, হ্যাঁ। পাস্ট সেন্টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স, তাই এটি পাস্টের কনসেপ্ট দিচ্ছে। কিন্তু মনে রেখো এখানে হি এর পাশে শুড বসানো উচিত নয়, কারণ হি এর পাশে উড বসে, হি এর পাশে কি বসবে? উড। কারণ হি এর পাশে পাস্ট ফর্মে বসাতে চাইলে আমি বসাতাম কি, উইল বসাতাম না? তাহলে উইল এর পাস্ট ফর্মটা এখানে কি বসবে? উড। বুঝতে পেরেছো? তো যদি এখানে শুড যদি বসাও কোনো ভুল হবে না, তবুও জেনারেলি বসানো উচিত উড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। এবার তাহলে দেখো এইখানের শুড পাস্ট কনসেপ্ট তখনই দেয়। হ্যাঁ বলো।
স্যার তাহলে কখনোই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে পাস্ট বোঝানো যাবে না, শুধুমাত্র মোডাল অক্সিলারি ভার্ব ইয়েস দিয়ে? ইয়েস, শুধুমাত্র যেমন এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে আই শুড গো, আই শুড ডু ইট, এটা দিয়ে কখনোই পাস্ট কনসেপ্টকে বোঝানো যায় না। বুঝেছো? ওকে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চলে এসো। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এইখানে দেখো, এখানে যে অ্যাবিলিটি দিয়ে যখন আমরা কাজ করছি, এখানে আমরা তাহলে শুড দিয়ে কি পাস্ট কনসেপ্ট বোঝানো গেল? আমায় একটু বলো। না স্যার। না, গেল না। তাহলে দেখো, পাস্ট কনসেপ্ট কাকে দিয়ে বোঝানো যায় জানো কি? হ্যাভ ভার্বকে দিয়ে। বলো তো আমার সঙ্গে সবাই। হ্যাভ ভার্বকে দিয়ে। ভার্বকে দিয়ে বোঝানো যায়। হ্যাঁ, মনে রাখবে হ্যাভ ভার্বকে দিয়ে সবসময় পাস্টের কনসেপ্টটাকে বোঝানো যায়। কেন বোঝানো যায়? আমরা নেক্সট ডেতেই টেন্স পড়বো, টেন্স পড়লেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা পাস্টটা মানে হ্যাভ ভার্ব দিয়ে পাস্ট কনসেপ্টকে বোঝাই। কিভাবে বোঝাই ভালো করে বোঝো। দেখো, আমি ভাত খেয়েছি, বলো কিনা বলো না? হ্যাঁ স্যার বলি। তার ইংরেজি করলে কি হয়? আই হ্যাভ ইটেন রাইস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্যার। আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি। আচ্ছা বলো তো, আমি ভাত খেয়েছি, খাওয়ার কাজটা কখন হয়েছে? একটু আগে হয়েছে। একটু আগে হয়ে গেছে। তাহলে হ্যাঁ, একটু আগেটা একটা পাস্ট ভাব দিচ্ছে না? হ্যাঁ স্যার দিচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এই যে হ্যাভ ভার্ব সব সময় কিসের কনসেপ্টকে দেয়? পাস্টে। পাস্টের কনসেপ্টকে দেয়। ক্লিয়ার সবার? তাই মনে রাখবে, এই শুডের পরে যদি আমি হ্যাভ না বসাই তাহলে পাস্ট কনসেপ্ট আসবে না। তাই এখানে মনে রাখবে, এটা ট্রান্সলেশন হবে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা হলো সঠিক ট্রান্সলেশন। তাহলে যখনই শুডের পরে হ্যাভ বসালাম এবং তারপরে যখন ভার্বের থার্ড ফর্ম বসালাম, তখনই এটি ফিউচার ইন দা পাস্ট হলো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, তাহলে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। এবার এটা তো গেল অ্যাবিলিটি। দেখো, যখন তোমরা শুড ইউজ করছো, শুডের জন্য আমি এখানে কি লিখে রেখেছি দেখো, অ্যাবিলিটি লিখে রেখেছি। সরি, এক মিনিট ওয়েট করো। শুডের জন্য অ্যাবিলিটি হয় না, অ্যাকচুয়ালি এই বাক্যটা এখানে হবে। হ্যাঁ, তোমরা তোমরা কি লিখে ফেলেছো সবাই? হ্যাঁ স্যার লিখে নিয়েছি। লিখে ফেলেছি। এক মিনিট, এটা লিখোনি তো, লিখো না, এক মিনিট দাঁড়াও। এইটা হবে এখানে মোরালিটিতে। যখন আমরা শুডের ইউজ করি তখন মোরালিটিতে করি। এইখানে ট্রান্সলেশনটা হবে, অর্থাৎ তোমরা যে দ্বিতীয় বাক্যটা লিখেছো না, এই একই বাক্য দ্বিতীয়বার লিখেছো না, এই দ্বিতীয় বাক্যের ট্রান্সলেশন করবে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? এটাতে হবে মোরালিটি। তাহলে যখনই তোমরা শুড ইউজ করছো, শুড তোমাকে মোরালিটির কনসেপ্টকে দেবে। আর অ্যাবিলিটি মানে দক্ষতা। দক্ষতা কোথায় দেবে? যখন তুমি কুড ইউজ করবে। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে ক্যান মানে কি বলো? পারা। তাহলে দেখো, আমি কাজটি করতে পারি, এটা কখন বলো? যখন তোমার মধ্যে অ্যাবিলিটি রয়েছে। ঠিক কিনা ভুল বলো? হ্যাঁ স্যার। তাহলে সেটা যদি পাস্টে চলে যায় তাহলে কুড ইউজ করব আমরা, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইয়েস। আর মোরালিটির ক্ষেত্রে আমরা কি ইউজ করব? শুড। কারণ শুড সব সময় মোরালিটিকে ডিফাইন করে। যেমন তোমার বাবা মাকে সম্মান করা উচিত, তোমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত, তোমার মন দিয়ে পড়া উচিত, এগুলো আমরা বলি কিনা বলি না? তাহলে মোরালিটি আমরা ইউজ করার জন্য, মোরালিটি বোঝানোর জন্য আমরা শুডের ইউজ করব, অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা কুডের ইউজ করব। ওকে, আর পসিবিলিটি বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? একই সেন্টেন্সের ট্রান্সলেশন হচ্ছে আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, মাইট ইউজ করব আমরা। মাইটটা কার ফর্ম? মে এর পাস্ট ফর্ম। তাহলে মাইটের প্রেজেন্ট ফর্মটা কি ছিল? মাইটের প্রেজেন্ট ফর্ম ছিল মে। এটা দিয়ে কি বোঝায়? পসিবিলিটি বোঝায়, পসিবিলিটি।
মানে সম্ভাবতা বোঝায়। ওকে, কেন সম্ভাবতা বোঝায় মে দিয়ে? এমন একটা উদাহরণ দিতে পারবে? বৃষ্টির সম্ভাবনা, ইট মে রেন। ইট মে রেন, ভেরি গুড। ইট মে রেন মানে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে। তারপরে আরো বলতে পারবে মে গড ব্লেস ইউ, বলো কিনা বলো না? মে গড ব্লেস ইউ বলার সাথে সাথেই ভগবান আশীর্বাদ দিয়ে দেয়? মানে তোমরা কাউকে প্রণাম করলে আর সে তোমাকে রিপ্লাই দিল যে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ দিক, এবার সেই ঈশ্বর বলার সাথে সাথেই তোমাদের আশীর্বাদ দিয়ে দেবে? না স্যার। কিন্তু একটা পসিবিলিটি থাকবে দেওয়ার, ঠিক? হ্যাঁ। ইয়েস, তাহলে সেই মেয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব, মেয়ের পাস্ট ফর্ম মাইট কে কখন ইউজ করব? পসিবিলিটি বোঝানোর জন্য। বুঝেছো? মে আই কাম ইন, ওটাতেও কি এটা একই হবে? ইয়েস, পসিবিলিটি, কারণ আমার স্যার আমাকে ভেতরে আসতেও দিতে পারে, নাও আসতে দিতে পারে, সেই জন্য মে ইউজ করা হয়। বুঝেছো? হ্যাঁ স্যার। কারণ তুমি যার থেকে পারমিশন চাইছো, সেই পারমিশন যে তোমাকে দেবে সে তোমাকে পারমিশন নাও তো দিতে পারে, এই জন্য মে ইউজ করা হয়। বুঝেছো কিনা? এগুলো জেনারেলি দেখবে কোনো অফিসে বা কোনো স্কুলে, কোনো একটা বসের রুমে ঢুকতে গেলে, কোনো একটা স্যারের রুমে ঢুকতে গেলে মে দিয়ে আমরা জিজ্ঞেস করি মে আই কাম ইন স্যার, বা মে আই গো টু টয়লেট স্যার। বলেছি আমরা এগুলো ছোটবেলায়। হ্যাঁ স্যার। ইয়েস, কারণ সেখানে একটা পসিবিলিটি থাকে, আমার শিক্ষক আমাকে বাইরে যেতে দিতেও পারে, নাও পারে। তো স্কুলে যখন আমি পড়তাম, আমি যতবার জিজ্ঞেস করতাম ততবারই না না বলতো। মে আই গো টু টয়লেট স্যার, নো, বসো। স্যার আপনি বারবার জিজ্ঞাসা করতেন এই জন্য। ওকে, যাই হোক, তাহলে আমার কথাটা এখানে বোঝা গেল। তাহলে আমি কাজটি করতে পারতাম, এটাকে আমি অন্যভাবেও বোঝাবো তোমাদের, আগে ভালো করে শুনতে থাকো। তাহলে আমি কাজটি করতে পারতাম, এই একটা সেন্টেন্সকে আমরা অলরেডি তিনটে ভাবে ট্রান্সলেট করে ফেলেছি। একটা করেছি আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। করেছি কিনা করিনি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই তিনটে আমরা কেন করলাম? একটা করলেই তো হয়ে যেত। এই তিনটে আমরা এই জন্যই করলাম কারণ আমরা জানি যে পৃথিবীতে যে ধরনের কাজই হোক না কেন সেটা তিনটে জিনিসের উপরে বেস করে হয়। হয় কারো অ্যাবিলিটির দিক থেকে কাজটা করবে, না হলে কেউ কারো মরালিটির দিক থেকে করবে, না হলে কেউ কারো পসিবিলিটির দিক থেকে কাজটা করবে। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এমন একটা সিচুয়েশন হয়েছে, বা এমন একটা সিচুয়েশন সেখানে তুমি বুঝতেই পারছো না যে আমি অ্যাবিলিটি ইউজ করব না মরালিটি ইউজ করব না পসিবিলিটি ইউজ করব, এগুলো তোমরা কিছুই বুঝতে পারছো না, তখন তুমি কি করবে? ক্যান ব্যবহার। দেখো, এর জন্য শর্ট ট্রিক ইংরেজিতে রয়েছে। কেমন শর্ট ট্রিক? ভালো করে বোঝো। যে তোমরা দেখে থাকবে এরকম ইউজ আছে, আই উইল গো দেয়ার, আছে কিনা নেই বলো তো? হ্যাঁ স্যার আছে। এই যে আমি এইখানে এই ডাবল এল দিয়ে বোঝাতে চাইলাম, এখানে আমার শ্যালো হতে পারে আবার উইলও হতে পারে, যে যেভাবে নেয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আই উইল গো দেয়ার মানে তুমি যদি চাও শ্যাল হিসাবেও নিতে পারো, তুমি যদি চাও উইল হিসাবেও নিতে পারো। তার মানে আমি একটা কথা বলে দিলাম, কেউ যদি আমার বন্ধু হয় সে ভাববে যে আমাকে উইলই বলেছে, আর যদি কেউ আমার শত্রু হয় সে বলবে আমার শ্যাল বলেছে এখানে। বুঝতে পারছো কথাটা? যে আমি যদি সেখানে যাই তাহলে আমার হয়তো কারো একটা উপকার হবে, তা আমার বন্ধু বলবে যে সে হয়তো উইলই বলেছে, আর যে আমার বন্ধু নয় সে বলবে বেটা শ্যাল বলেছে যাবে কিন্তু যাবে না দেও। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। তাহলে এরকম টার্ম আমরা জেনারেল ফর্মের জন্য ইউজ করে থাকি। সেই জেনারেল ফর্মের জন্য মনে রাখবে অলওয়েজ আমরা উডের ইউজ করি, উড, WOULD। ওকে, এবং তোমরা লেখার সময় মনে রেখো যত বিপদেই পড়ো না কেন একমাত্র উডের ব্যবহার করবে, বিপদের থেকে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই কথাটার মধ্য দিয়ে ওপরের তিনটে সিচুয়েশনকেই বোঝানো যায়। এই উডের মধ্য দিয়ে অ্যাবিলিটিকেও বোঝানো যায়, এই উডের মধ্য দিয়ে মরালিটিকেও বোঝানো যায়, এই উডের মধ্য দিয়ে প্রবাবিলিটি বা পসিবিলিটিকেও বোঝানো যায়। বুঝেছো? তাই জন্য আমি 4 নম্বরটাকে বলেছি জেনারেল ফর্ম বা কমন ফর্ম। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। বেশ, তাহলে এইগুলো আমাদের জানা কেন দরকার হলো? কারণ আমরা জানি যে আমাদের অ্যাবিলিটি, মোরালিটি, পসিবিলিটি। তাহলে বলো, অ্যাবিলিটির জন্য কিসের ইউজ করি? কুড। মোরালিটির জন্য শুড। পসিবিলিটির জন্য মাইট। Might. আর জেনারেল ফর্মের জন্য উড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি অন্যভাবে আচ্ছা। তোমাদের বোঝাতে চাইছিলাম। দেখো, আমি কাজটি করতে পারতাম। আচ্ছা, তোমরা আমায় বলো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মনে করো এখানের কুড নেই, এখানের শুড নেই, এখানের মাইট নেই, এখানের উড নেই, মনে করো নেই। তাহলে মানে কি দাঁড়াবে? আমি কাজটি করেছি। ছিলাম। ইয়েস, আমি কাজটি করেছি। হ্যাঁ ভাই, ছিলাম নয়, আমি কাজটি করেছি। তাহলে আমি ঠিক আছে, কাজটি স্যার। করেছি বললাম, কিন্তু আমি কি কাজটি করেছি আদেও? এইখানে যে বাংলা বাক্য নাও লেখা করতে রয়েছে পারি। তা অনুযায়ী আমি কাজটি করেছি? করিনি তো। তাহলে কাজটা না। আমার সার্টেন না আনসার্টেন? Uncertain. আনসার্টেন স্যার। তাহলে আমি আগের Uncertain. দিন তোমাদের শিখিয়েছিলাম, আনসার্টেনের জন্য আমরা কোন ধরনের ভার্ব ইউজ করি? মোডাল। মোডাল অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি। ভুলে গেছো? আনসার্টেন কাজের জন্য মোডাল অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি। আমি নোট করে তো লিখিয়েও দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ স্যার। আনসার্টেন কাজের জন্য আমরা হ্যাঁ, মোডাল অক্সিলিয়ারি ইউজ করি। মনে পড়েছে? আর হ্যাঁ, সেই স্যার। জন্যই হ্যাঁ, দেখো, আর হ্যাঁ, সেই স্যার। জন্যই দেখো আমি পাস্টের প্রত্যেকটা পাস্টের মোডালকে বসিয়ে দিয়েছি, কাজটা যাতে আনসার্টেন হয় সেই জন্য। বুঝেছো? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা যে আমার হয়নি সেটাকে আনসার্টেন করার জন্য আমি মোডাল বসিয়েছি, এবং কাজটা যে পাস্টের তাই আমি পাস্টের মোডাল বসিয়ে দিয়েছি। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে আমি আরেকটা বাক্য দিচ্ছি, তোমরা ট্রান্সলেট করো। চলো, আমি দিলাম কি, তুমি আমাকে ডাকতে পারতে। তুমি আমাকে ডাকতে পারতে। চলো এটা করো। স্যার কোন ইস্যুতে করবো, মোরালিটি অ্যাবিলিটি কোনটাতে স্যার? ইয়েস, বললাম স্যার কোন ফর্মে করবো, অ্যাবিলিটিতে মোরালিটিতে কোনটাতে করবো? চারটে ট্রান্সলেশনই করো, চারটে ট্রান্সলেশনই করে বলো আমায়। ওকে স্যার। তুমি আমাকে ডাকতে পারতে, চারটে ফর্মেই করে দেখাও, বলো আমাকে। স্যার এটা অ্যাবিলিটির ক্ষেত্রে এটা হবে ইউ কুড কল মি। হ্যাভ কোথায় গেল? যে বললে হ্যাভটা গায়েব করে দিয়েছো না তুমি? হ্যালো স্যার। স্যার চারটের ক্ষেত্রে স্যার অ্যাবিলিটির ক্ষেত্রে হবে ইউ কুড হ্যাভ কল্ড মি, মোরালিটির ক্ষেত্রে ইউ শুড হ্যাভ কল্ড মি, পসিবিলিটির ক্ষেত্রে ইউ মাইট হ্যাভ কল্ড মি, আর জেনারেল ইউ মাইট হ্যাভ কল্ড মি। হ্যাঁ হ্যাঁ। মাইট হ্যাভ, আর আর জেনারেলের ক্ষেত্রে ইউ উড হ্যাভ কল্ড মি। হ্যাঁ, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এরকম আর ভুল হবে না তো? না স্যার। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। বেশ, তাহলে আমরা আজকে আনরিয়াল পাস্ট শিখে ফেললাম, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্ট। যদি ফিউচার টেন্স যদি পাস্টে চলে যায় তাহলে যে সিচুয়েশন হয় সেই সিচুয়েশন শিখলাম। তার সাথে সাথে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব বা টেন্স ভার্ব বা নন টেন্স ভার্বও শিখলাম। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপর তোমাদের শোনো, নেক্সট ডে তোমাদের আমি টেন্স করাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার। নেক্সট ডে টেন্স করাবো, এবং তোমরা মনে রাখো টেন্স Okay, ডে sir. এতটা সহজ হতে পারে তোমরা ভাববে সে কালকে, মানে নেক্সট ডে যেদিন আমাদের পড়া আছে সেদিন খুব সহজভাবে টেন্স পড়াবো। কিন্তু টেন্স পড়ানোর আগে আমি আজকে তোমাদের ক্লাসের শেষে তোমাদেরকে আমি একটা পিডিএফ দিয়ে দেবো টেন্সের নোট। ওকে, সেই টেন্সের নোটটাকে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে, যাতে করে আমি যখন পরের দিন টেন্স করাবো তোমরা খুব ইজিলি করতে পারো। ওকে, ওকে স্যার। ঠিক আছে আচ্ছা, স্যার। এবার তোমরা যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে বলতে পারো।
if you have any doubts. স্যার 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 ভার্বের এই ফর্ম গুলো থেকে কিরকম কোশ্চেন আসে, মানে কিরকম আসবে এই এই 3 দিনের ক্লাস যা পড়লাম তার মধ্যে মানে কিরম আসতে পারে? দেখো, তোমাদের অন্তত 1 মাস ক্লাস করার পরে তোমরা একটা রাস্তায় আসবে, সেখান থেকে আমরা একদম কম্পিটিটিভ এক্সামের জন্য মূলত ঢুকবো। এখান থেকে দেখো বিভিন্ন কনসেপ্ট এখান থেকেই জিজ্ঞেস করতে পারে। কোথায় গেল সেটা? যাই হোক, একটু আগে যেটা করলাম কোথায় সেটা ডিলিট করে দিয়েছি মনে হয়। দেখো, এই যে একটা সেন্টেন্স তোমরা লিখলে যে কি, আই শুড হ্যাভ ভালো ডান করে ইট। ওকে, আই শুড হ্যাভ ডান ইট, আমি এটি করতে পারতাম। এখান থেকে এক্সামিনার তোমাকে যে সমস্যাটা দিয়ে দেবে, সেখানে এই হ্যাভটাকে হয়তো হ্যাড করে দিল, বুঝেছো? অথবা এই ডানটাকে হয়তো ডু করে দিল বা ডিড করে দিল, এরকম ধরনের ভুল তোমাকে দেবে। কিন্তু তোমার এই কনস্ট্রাকশন যদি মাথায় থাকে, তাহলে তুমি মনে করবে যে শুড হ্যাভ ডানটাই সঠিক ইউজ। কি বললাম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার একটা এই কোশ্চেন ধরনের, ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার বলছি শুড হ্যাভ এর পর ওটা তো ভি3 হবে না সবসময়ই? অলওয়েজ হ্যাভ ভার্ব যেখানেই বসবে, মনে রেখো, হ্যাঁ। হ্যাভ ভার্ব যেখানেই বসবে সেখানে সে ভি3 করবেই করবে। হয়েছে? ঠিক আর আছে বি স্যার। ভার্ব আর স্যার হেডের যেখানেই ক্ষেত্রে? বসবে, হ্যাঁ বলো বলো, স্যার হেডের ক্ষেত্রে বলছিলাম হেডের ক্ষেত্রেও কি সেম? একদম সেম। হেড তো বি হেডের ভার্বের ক্ষেত্রেও কি সেম হ্যাভ যে ভার্বের ভি3 পাস্ট ফর্ম। বলবো? হ্যাঁ, হেডের পরেও ডান হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাভের হ্যাঁ। পরেও ডান হবে, হেডের পরেও ডান হবে। কিন্তু মনে রেখো, ঠিক আছে। এই শুডের পরে হ্যাড হয় না। শুডের পরে হ্যাড হয় না, কারণ শুড একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে সব সময় রুট ভার্ব বসে। বলেছি কিনা বলিনি? হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ স্যার বলেছেন। হ্যাঁ, তাহলে এখানে শুডের পরে হ্যাড ইউজ করে তোমাদের ভুলটাকে দেবে করতে, যে কোথায় ভুল আছে বলো। ওকে, তো মোটামুটি এইগুলোকে প্র্যাকটিস করা বা এগুলোকে একদম মাথা থেকে বের করে দাও। জাস্ট আমি যেটুকুন বলতে চাইছি সেইটুকুন শুধু বুঝতে থাকো, ব্যাস, তাতেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার বলছি স্যার, আপনি বললেন মানে এই যেই সেন্টেন্সটা মানে এই অ্যাবিলিটি মোরালিটি, এটা কোন ক্যাটাগরিতে হবে সেইটা সেন্টেন্স দেখে বুঝতে হবে। এটা কোন, এই যে যেটা করলাম আমরা, তুমি আমাকে ডাকতে পারতে, তো এটা মানে কোন মোরালিটি কিংবা অ্যাবিলিটি কোনটায় করলে সেটা বেশি পারফেক্ট হবে, সেটা যদি একটু বলতে। কি করে মানে এটা বুঝবো, তাই বুঝবো তো? কিভাবে? সেটা কি হ্যাঁ করে স্যার। বুঝবো, তাই তো? দেখো, তার আগে পরেই কনসেপ্টটা থাকবে। দেখো, মনে করো যে কারো একজনের বাবার খুব শরীর অসুস্থ হলো, তখন সে তার বন্ধুকে না ডেকে নিজে নিজেই হসপিটালে তার বাবাকে নিয়ে গেল, এবং পরের দিন তার বন্ধু যখন তার সঙ্গে দেখা হলো, তখন তার বন্ধু তাকে বলল যে কেন, তুই তো আমাকে ডাকতে পারতিস। সেই ক্ষেত্রে কি হতো? এটা অ্যাবিলিটি হতো, মোরালিটি হতো। দেখো, অ্যাবিলিটিটা হতো বেশি মোরালিটির থেকে। কেন? কারণ ওর বন্ধুর যাওয়ার ক্ষমতাটা ছিল, কারণ সে বাড়িতেই ছিল, হয়তো অন্য কোনো কাজ করছিল। আর মনে করো তার বন্ধু হয়তো অফিসে ছিল বা অন্য কোনো কাজে ছিল, কিন্তু তার নৈতিকতা ছিল যাওয়ার জন্য, কিন্তু সে যেতে পারেনি। আর পসিবিলিটি কোনটা? ঠিক আছে, ও তো কিছু হয়নি, গ্যাসের ব্যথা হয়েছে, ঠিক আছে, একটা ইনজেকশন দিলে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, গেলাম না গেলাম না গেলাম, মাইট ইউজ করতে। বুঝতে পেরেছো ভাই কি বলেছি? তাহলে হ্যাঁ স্যার। এগুলো দিয়ে যে পসিবিলিটি বোঝাবে না, মোরালিটি বোঝাবে না, অ্যাবিলিটি বোঝাবে, এটা তোমার ওই সেন্টেন্সের আগে পরের যে ঘটনাগুলো থাকবে সেটাই তোমাকে বলে দেবে। ওকে, আচ্ছা ওকে স্যার। আচ্ছা, বেশ। তাহলে আজকে নতুন কনসেপ্ট তোমাদের কি বলি আজকে? আচ্ছা, তোমাদের চলো ইনফিনিটিভ এন্ড জিরান্ড তো বলেছি তোমাদের আমি, না? ফর্মগুলো দেখি। আসছে না স্যার। দেখো, আমি তোমাদেরকে ইনফিনিটিভ এন্ড জিরান্ড শুধু ফর্মগুলো দেখিয়েছি, কিন্তু কোনটা কিভাবে ইউজ হয় সেগুলো তো বলিনি মনে হয়। না স্যার, বলেননি। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তোমরা খাতার উপর হেডিং লাগাও জিরান্ড আর ইনফিনিটিভ। চলো এই কনসেপ্টটা করে আজকে আমরা ক্লাসটা শেষ করব। জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ।
GERUND জিরান্ড, INFINITEVE ইনফিনিটিভ। লিখেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। দেখো এই জিরান্ড আর ইনফিনিটিভ এরা দুজনেই অ্যাকচুয়ালি নাউনের মতন কাজ করে। বোথ অ্যাক্ট অ্যাজ আ নাউন। প্রথম পয়েন্ট কি বললাম? বোথ অ্যাক্ট অ্যাজ আ নাউন। এরা উভয়েই একটা নাউনের মতো কাজ করে, এটা প্রথম কথা। এবার তোমরা বলতে পারো কিভাবে করে? স্যার বলবো, বলো। যখন আমরা কোনো ভার্বকে আইএনজি এর ব্যবহারের মাধ্যমে নাউনে রূপান্তরিত করি তখন তাকে জেরান্ড বলে। সে নাউনে পরিণত করলে আইএনজি যোগ করে হলো। ইনফিনিটিভ তাহলে কি হলো? স্যার নাউনের আগে তো টু টু বসলে ওই যে টু ডু দেখো মানে দেখো 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 তুমি যেটা বললে সেটা তুমি বললে জিরান কিভাবে তৈরি হয়, তো আমি এখানে বলেই দিচ্ছি। রুট ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড, আর টু প্লাস রুট ভার্ব মানে ইনফিনিটিভ। চলো, তুমি তো এই কথাটাই বললে। হ্যাঁ স্যার। রুট ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড তৈরি হয়, আর রুট ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ তৈরি হয়, এই কথাটাই বললে। হ্যাঁ স্যার। কিন্তু অ্যাকচুয়ালি জিরান্ড কাকে বলেন, ইনফিনিটিভ কাকে বলে, আমি এটা জিজ্ঞেস করেছিলাম। ওকে, তো যাই হোক, তোমরা খাতার এদিকে লিখবে জিরান্ড। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা টোকার আগে তোমাদের আমি আরেকটা কথা বলে দিই। আমি বললাম যে জিরান্ড আর ইনফিনিটিভ, আমি বললাম জিরান্ড আর ইনফিনিটিভ এরা নাউনের মতন কাজ করে। এবার তোমাদের বুঝতে হবে যে সত্যিই নাউনের মতন কাজ করে কিনা করে না। ঠিক আছে, দেখা যাক নাউনের মতন কাজ করে কিনা। আমি বললাম I had a বল। বলা যায় কিনা যায় না বলো? I had a বল মানে আমার একটি বল ছিল, বলতে পারো কিনা পারো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। তাহলে আমি এই বলটা তো নাউন ছিল নাকি? হ্যাঁ স্যার। এই বলটা নাউন কিনা অন্য কিছু? নাউন। স্যার নাউন। নাউন। আচ্ছা, এবার শোনো, আমি যদি নাউনকে উঠিয়ে দিই ওই জায়গা থেকে, ওই জায়গায় কি আমি নাউন ছাড়া অন্য কাউকে বসাতে পারবো? না স্যার। হ্যাঁ স্যার। মনে রাখবে সব সময়, প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে সেই সিটে প্রেসিডেন্টকেই বসাতে হয়। এমন কোনোদিন হয় না যে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে আমি সেখানে প্রধানমন্ত্রীকে বসালাম। বসানো সম্ভব? না স্যার। না স্যার। তো গ্রামারের ক্ষেত্রেও এমন ব্যাপার আছে, মনে রাখবে যে পার্টস অফ স্পিচ যেখান থেকে উঠে যাবে সেই জায়গায় সেই পার্টস অফ স্পিচকে এনেই বসাতে হবে। তাই আমি যদি এই বলের এই নাউনের জায়গায় যদি আমি এমন লিখি যে আই হ্যাড আ ফিলিং, আই হ্যাড আ ফিলিং, বলো আমি কি ভুল করলাম? আই হ্যাড আ ফিলিং, আমার একটি ফিলিং ছিল। না স্যার। ফিলিং মানে কি হয়ে গেল? ফিলিং কি করে তৈরি হয়েছে দেখো, FWL ফিল রুট ভার্ব, তার সাথে আইএনজি যোগ ফিলিং, দিস ইজ জিরান্ড। আই হ্যাড আ ফিলিং, আমার একটি ফিলিং ছিল। ফিলিং মানে কি? অনুভূতি, আবেগ। বুঝেছো? তাহলে এই ক্ষেত্রে এই ফিলিংটা কি হয়ে গেল? দিস ইজ জিরান্ড। হয়েছে? হয়েছে? স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম তাহলে বলটাকেও তো আমরা জিরান্ড বলতে পারি স্যার। নো, বল কি ভার্ব? বলো তো একটু আমায়। ও না স্যার, না স্যার, খেয়াল করিনি স্যার। বলটা তো ঠিক আছে ভার্ব স্যার। নয়, রুট ভার্ব প্লাস আইএনজি হতে হবে জিরান্ড হতে গেলে। বুঝেছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যাঁ স্যার। ভার্বকে যখন নাউন হিসেবে প্রেজেন্ট করব তো তার আগে তো একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, দেখো ওটা হয়ে যাবে ভার্বাল নাউন। তোমরা খাতায় লিখে রাখো, নেক্সট ডে আমি তোমাদের আলোচনা করব জিরান্ড, জিরান্ড ভার্সাস ভার্বাল নাউন। এটা লিখে রাখো তো।
জিরান্ড ভার্সাস ভার্বাল নাউন লিখে রাখো এবং আমাকে মনে করিয়ে দেবে নেক্সট ডে। জিরান্ড ভার্সাস ভার্বাল নাউন পরের দিন কিন্তু আমার মনে করিয়ে দেবে, ওকে? ওকে স্যার। এবার আজকে শোনো, আমি বলতে পারতাম মিল্ক ইজ গুড ফর হেলথ, বলতে পারি কি না পারি না বলো? হ্যাঁ স্যার পারি। তাহলে একবার বলো, এই মিল্কটা নাউন না অন্য কিছু? নাউন স্যার। এই নাউন নাউনের এই নাউনের পরিবর্তে যদি আমি এইখানে সুইমিং কে বসাই তাহলে ভুল হবে কি? সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ বসানো যায় কিনা যায় না? হ্যাঁ স্যার যায়। তাহলে বলো এই সুইমিংটা কি এখানে জিরান্ড হলো কিনা হলো না? জিরান্ড হয়েছে। হলো স্যার। স্যার হলো, ভেরি গুড ভেরি গুড। এবার চলে এসো ইনফিনিটিভের ক্ষেত্রে। দেখো, আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই, বলতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা, এ পেনটা কি নাউন না অন্য কিছু? নাউন। নাউন। তাহলে এখানে আমি লিখতে পারি আই ওয়ান্ট টু গো, বলো হ্যাঁ আমি যেতে চাই, পারি? তাহলে দেখো এই টু গো একটা নাউন হয়ে গেল। বুঝেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার একদম তাহলে ইয়েস, তারপরে দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটাও বলা যেতে পারে। তো সেই মিল্কের জায়গায় তো আমি টু ওয়াক কে বসিয়েছিলাম। তো এবার আমি তোমাদেরকে জিরান্ড আর ইনফিনিটিভের একটা সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এবার তোমাদের খাতাটাকে, আমি জাস্ট এতক্ষণ বোঝালাম যে কোনটা জিরান্ড আর কোনটা ইনফিনিটিভ এবং এরা নাউন বলছি, আমি কেন নাউন বলছি সেটা তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা 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 ওকে। আচ্ছা, এবার তোমরা একটা কাজ করবে, খাতাটাকে দাঁড়াও এভাবে দুটো ভাগ করো, এপাশে লিখবে জিরান্ড আর এপাশে লিখবে ইনফিনিটিভ। জিরান্ডের সম্পর্কে এখানে লিখবে, ইনফিনিটিভের সম্পর্কে এখানে লিখবে। লেখো, জিরান্ডের সম্পর্কে লেখো। সবাই এরকম করেছো? হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার করেছি। চলো জিরান্ডের সংজ্ঞা লেখো। লেখো, জিরান্ডস shows the actions, Zirand shows the actions which are real or complete, which are real or complete, and some past concept, and some past concept না লিখে past sense এমন লেখো, and some past sense। কি লিখলে একবার বলো কেউ একজন। Zirand shows the action which are real or complete and some past sense. হ্যাঁ, and some past sense, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে জিরান্ডে তোমরা লিখলে যে এটা একটা রিয়াল অ্যাকশন কে বোঝায়, অর্থাৎ যার দ্বারা কোন একটা পাস্ট সেন্স কে বোঝায়। যেমন তার নিচে তুমি একটা এক্সাম্পল লিখবে, এক্সাম্পল লিখে, আচ্ছা বাংলা বাক্যটা বলি আগে, কেমন লিখবো, যে আমি চিন্তা করা থামিয়ে দিয়েছি, আমরা এমন কথা বলি কিনা বলি না? বা আমরা চিন্তা করা বন্ধ করে দিয়েছি, বা আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি, বলি কিনা বলি না? হ্যাঁ বলি।
বা আমরা বলে থাকি আমি ভাবনা চিন্তা করা কমিয়ে দিয়েছি, এমন বলি কিনা বলি না? হ্যাঁ বলি। এর মানে কি আমরা আগে চিন্তা করতাম, তাই তো? হ্যাঁ। তাহলে এমন একটা কমপ্লিট সেন্স বা একটা রিয়াল অ্যাকশনকে বোঝায় কার দ্বারায়? জিরান্ডের দ্বারায়। অর্থাৎ এর এক্সাম্পলে আমি ইংরেজিতে কি লিখবো, যে আই স্টপড worrying, I stopped worrying about the future. মানে ভবিষ্যৎ সম্পর্কে। আচ্ছা যাই হোক, এই বাংলার বাক্যটা এখানে নেই তো, এই ওয়ারিং পর্যন্ত দিয়েই ফুল স্টপ দাও, এগুলোর দরকার নেই লেখা, এই পর্যন্ত লিখেই ফুল স্টপ দাও। আই স্টপড ওয়ারিং, আমি চিন্তা করা থামিয়ে দিয়েছি। এবার প্রশ্ন করো তো, স্টপডকে আমি কি থামিয়ে দিয়েছি? উত্তর কি পাবে? চিন্তা করা। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট খুঁজে পাওয়া যায় না? আগের দিনই শিখেছি আমরা। হ্যাঁ স্যার। তাহলে সাবজেক্টের অবজেক্টের প্লেসে নাউন বা প্রোনাউন ছাড়া কেউ বসে না, শিখেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এটা একটা নাউন হলো, বোঝা গেছে? তাহলে এটা একটা নাউন হলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা যায়। এবং এটা দ্বারা কি পাস্ট কনসেপ্টকে বোঝাচ্ছে না বলো তো? আমি চিন্তা করা থামিয়ে দিয়েছি, তার মানে আমি আগে চিন্তা করতাম। একটা কমপ্লিট অ্যাকশন, একটা রিয়েল অ্যাকশনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ইনফিনিটিভের সংজ্ঞা লিখবে। লেখো, ইনফিনিটিভস shows the actions. Infinitives show the actions. Infinitives show the actions which are unreal, and some future sense, and some future sense. কি লিখলে ইনফিনিটিভের নিচে বলো একটু? Infinitive show the action which are unreal and some future sense. ওকে, তাহলে এই ইনফিনিটিভের মধ্য দিয়ে আনরিয়াল কাজ বা ফিউচার কোন একটা সেন্সকে বোঝাবে, ঠিক তো? বলো। হ্যাঁ স্যার। তাহলে এক্সাম্পল লেখো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কাজটি না করতে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি না করতে, মানে কাজটি না করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, এই হলো বাংলা বাক্যের মানে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এর ট্রান্সলেশন, I decided not to do the work. দেখো তো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি না করতে, এর মধ্যে দিয়ে কি একটু ফিউচার গন্ধ আছে, যদিও এটা পাস্ট টেন্সের কনসেপ্ট। হ্যাঁ স্যার, আছে স্যার। এবং কাজটি কি আদতেও হয়েছিল বলো? না স্যার। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি না করতে, কিন্তু আমি কাজটি করে ফেলেছি, এর মানে তো তাই বোঝায় নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে আমি কাজটির সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ডিসাইডেড নট টু ডু দ্য ওয়ার্ক, এটা একটা আনরিয়াল অ্যাকশনকে বোঝায়। আবার যদি ফিউচার কনসেপ্টকে কমপ্লিটলি বোঝাতে চাই, তাহলে আমরা একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ নিই। যেমন আমি এখানে বলতে পারি এমন যে আচ্ছা, তোমরা কেউ যদি টিভি দেখে থাকো, তখন দেখবে যে কোনো শো যদি শুরু হতে যায়, তখন তোমরা দেখবে লেখা থাকে 10 days to go,
দেখেছো এমন কেউ? হ্যাঁ মনে স্যার। করো 10 দিন হ্যাঁ পরে স্যার, হ্যাঁ। ছুটি শুরু হবে, হ্যাঁ হ্যাঁ 10 দিন হুম। পরে মনে করো ছুটি শুরু হবে, আইপিএল এর আগে বিভিন্ন চ্যানেল এরকম দেখায় যে আইপিএল 10 days টু গো, মানে আর 10 দিন পরে আইপিএল শুরু হবে। এই যে টু গো ইউজ করলাম কেন? ফিউচার কাহিনীকে বোঝানোর জন্য, ঠিক আছে? আমাকে সেখানে যেতে হয়, ইংরেজি কি জানো? লেখো তো, আমাকে সেখানে যেতে হয়, বাংলা লেখো। আই আমাকে হ্যাভ সেখানে যেতে হয়, বলো ইংরেজি কি হবে? আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। ওটার মানে আমাকে সেখানে যেতে হবে, ওটার মানে আমাকে সেখানে যেতে হবে, কিন্তু আমাকে সেখানে যেতে হয়। আই অ্যাম টু গো, I often go there. আই অফেন গো দেয়ার, ভেরি গুড, কিন্তু এখানে লিখে রাখবে আই অ্যাম টু গো, আই অ্যাম টু গো, আই অ্যাম টু গো, মানে Okay, আমাকে sir. Okay. সেখানে যেতে হয়। আর যদি বলতাম আমাকে সেখানে যেতে হবে, তখন আমরা লিখতাম আই হ্যাভ টু গো। ওকে, আচ্ছা, আরো দেখো, আমি সেখানে যেতে চাই, আমরা বলি কিনা বলি না বলো? আমি সেখানে যেতে চাই, আমি সেখানে যেতে চাই, ইংরেজি কি? আই, I want to go there. ইয়েস, Oh no. আই ওয়ান্ট টু গো হ্যাঁ। দেয়ার লিখতে পারো, অথবা আই উড লাইক টু গো দেয়ার, এমনটাও বলতে পারো, অথবা আই ওয়ান্ট টু গো দেয়ার। ওকে, এটাও বলতে পারো, এটাও বলতে পারো, একই অর। তাহলে দেখো এটা দিয়ে ফিউচার অ্যাকশনকে বোঝাচ্ছে কিনা বোঝাচ্ছে না? আমি যেতে চেয়েছিলাম হ্যাঁ, কিন্তু যাইনি, যেতে চাই, মানে ফিউচার অ্যাকশনকে বোঝানোর চেষ্টা করছে। তো শুনে রাখো, তোমাদের জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল এর ডিটেলস ক্লাস হবে, ডিটেলস ক্লাস, ঠিক আছে? পুরো ডিটেলস ক্লাস হবে। আজকে জাস্ট আমি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ডে আমি তোমাদেরকে করাবো হলো টেন্স স্যার করাবো। স্যার বলো। স্যার বলছি যে ইন্টারাপ্ট করছি একটু। স্যার এই মাঝখানে এই জিরান্ড আর ইনফিনিটিভ যেটুকু করালেন, তার একটু আগে 10 মিনিট মতো আমি একটু এই ক্লাসরুমের বাইরে ছিলাম। স্যার কি হয়েছে একটু বলবেন, আমি মিস করে গেছি। তাহলে কাজ করবে, এটা তো বোধহয় ভিডিও রেকর্ডিং হচ্ছে, পরের দিন দেখে নেবে। আজকে আমি তোমাদের জিরান্ড আর ইনফিনিটিভের সামান্য একটু কনসেপ্ট বলেছি, ওকে? আমি এটা আচ্ছা তোমাদেরকে স্যার। নেক্সট নেক্সট এগুলো আমি আবার ডিটেলসে করাবো, একদম ডিটেলসে, ফুল ডিটেলসে করাবো, ঠিক আছে? তো পরের দিন আমি তোমাদের, ভার্বাল নাউনটা কি? হ্যাঁ দেখো, ভার্বাল নাউন আর জিরান্ড দেখতে একই রকম, কিন্তু মনে রেখো ভার্বাল নাউন আর জিরান্ড দুটো একই জিনিস নয়। যেমন যেমন ভার্বাল নাউন আর জিরান্ড দুটো একই জিনিস নয় কেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো পরের দিন করতে চাইলাম, যাই হোক, দেখো তুমি একটা আমি বাক্য, এমনি জিজ্ঞাসা করছি। যাই হোক, তুমি এখানে একটা বাক্য দেখো, বললে যে আই লাভ, আই লাভ, আই লাভ রিডিং, আই লাভ রিডিং গীতা ডেইলি, আই লাভ রিডিং গীতা ডেইলি, এর মানে কি? আমি আমি রোজ গীতা পড়তে ভালোবাসি। গীতা পড়ি। হ্যাঁ, আমি রোজ গীতা পড়তে ভালোবাসি, গুড। আচ্ছা, কারো হয়তো মাইকটা অফ আছে, প্লিজ একটু মাইকটা অফ করে দেবে। তাহলে আই লাভ রিডিং গীতা ডেইলি হয়েছে। আমি নিচে আর একটা বাক্য লিখছি, যে গুড রিডিং ইজ, গুড রিডিং ইজ দ্য কোয়ালিটি অফ আ রিডার। বলা যায় গুড রিডিং কোয়ালিটি বা গুড রিডিং ইজ দ্য কোয়ালিটি অফ আ রিডার। এই বাক্যের মানে কি? আর এই বাক্যের মানে কি? প্রথম বাক্যের মানে তোমরা বললে যে আমি দৈনিক গীতা পড়তে ভালোবাসি, এটা বললে।
আর নিচেরটার মানে কি হলো? ভালো পড়া, ভালো পড়তে পারা বা পড়া হয় একজন পাঠকের গুণাবলী। ঠিক আছে, ভালো পড়তে পারা হয় একজন পাঠকের গুণাবলী, তাই তো? গুড রিডিং ইজ দ্য কোয়ালিটি অফ আ রিডার। ভালো পড়তে পারাটা হয় একজন পাঠকের কোয়ালিটি, ওকে, গুণ। এবার এখানে দেখো খেয়াল করে, ওপরের যে রিডিং রয়েছে আর নিচের যে রিডিং রয়েছে, এরা দুটো সেম হলেও এদের কাজ কিন্তু সেম, মানে এদের অ্যাকচুয়ালি কাজগুলো সেম, কিন্তু জিনিস দুটো সেম নয়। কেন নয়? দেখো, এই রিডিং এর আগে তুমি একটা গুড বসিয়েছো, গুডটা কি অ্যাডজেক্টিভ নয়? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই রিডিং এর কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছ কি? এই যে রিডিং এর কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছ? এই রিডিং এর কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছ না। কিন্তু ওপরেরটায় খেয়াল করো, এই রিডিং এর আগে কোনো অ্যাডজেক্টিভ আছে? না। না না। এবং তারপরে কি কোনো অবজেক্ট আছে? হ্যাঁ। আছে তো। দেখো, আই লাভ গীতা নয়, আই লাভ রিডিং গীতা। তাহলে আমি কি পড়তে ভালোবাসি? রিড কে প্রশ্ন করো, আমি কি পড়তে ভালোবাসি? উত্তর পেয়ে যাচ্ছ, গীতা পড়তে ভালোবাসি। তাহলে এই যে গীতাটা হলো একটা অবজেক্ট। কার অবজেক্ট? এই রিডিং এর অবজেক্ট, বুঝেছো? হ্যাঁ। আর এই ক্ষেত্রে দেখো, রিডিং এর আগে কোনো অ্যাডজেক্টিভ তুমি বসাতে পারবে না চাইলেও। তুমি কখনোই এমন বলতে পারো না যে আই লাভ আ গুড রিডিং গীতা ডেইলি, এমন বলতে পারবে কখনো? না। পারবে না। তাই মনে রেখো, এই রিডিং ওপরেরটাকে আমরা বলবো জিরান্ড। জিরান্ড নাউন হতে পারে ভার্ব থেকে সৃষ্টি হয়ে, কিন্তু জিরান্ডের মধ্যে মনে রাখবে ভার্বের কোয়ালিটি থাকবে। কি বললাম? জিরান্ডের মধ্যে ভার্বের কোয়ালিটি থাকবে, এবং জিরান্ড কখনো কোনো অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই হবে না, এবং একটা জিরান্ডের অবজেক্ট থাকতে পারে। কিন্তু যদি ভার্বাল নাউনের কথা বলি, এই নিচের রিডিংটা হলো একটা ভার্বাল নাউন। এই যে নিচের রিডিংটা দেখতে পাচ্ছ এখানে, এটা হলো একটা ভার্বাল নাউন। ভার্বাল নাউনের ক্ষেত্রে কি হয়? তাকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা যায়। গুড অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করেছো রিডিং কে, এবং এর মধ্যে কোনো ভার্বের গুণাবলী থাকবে না, অর্থাৎ এ কখনো কোনো অবজেক্ট নিতে পারবে না। স্যার বলো। স্যার, এটা খানিকটা আগের দিনের কগনেট অবজেক্টের মতো হয়ে গেল না? দেখো, এই ক্ষেত্রে ভার্ব তোমার দেখো লাভ, প্রথমে দেখো আই লাভ, লাভ থেকে কি রিডিং এর সৃষ্টি হয়েছে বলো তো? না, হয়নি। তাহলে মনে রাখবে, ভার্বাল নাউন যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কগনেট অবজেক্ট। মানে আমি এটাই বলছি আপনার কাছে। কথাটা এমন, কগনেট অবজেক্ট যতগুলো কগনেট অবজেক্টই তুমি পাবে সেগুলো সব ভার্বাল নাউন হবে। কগনেট অবজেক্ট যতগুলো পাবে সেগুলোই ভার্বাল নাউন হবে। হ্যাঁ 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 স্যার, মিল খুঁজে পেলাম বলেই বললাম, জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, কিন্তু জিরান্ডের সঙ্গে কগনেট অবজেক্টের কোনো রিলেশন নেই, কিন্তু ভার্বাল নাউনের সঙ্গে জিরান্ডে কগনেট অবজেক্টের মিল রয়েছে। কগনেট অবজেক্ট দেখো, অবজেক্টের প্লেসে নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে। তাই কগনেট অবজেক্টের প্লেসে যে নাউনগুলো বসে সেই নাউনগুলো প্রত্যেকটা ভার্বাল নাউন, সেগুলো জিরান্ড নয়। বুঝা গেল? কারণ যখনই জিরান্ড হতে গেলে তার মধ্যে একটা ভার্বের কোয়ালিটি থাকবে, কিন্তু ভার্বাল নাউনের মধ্যে কোনো ভার্বের কোয়ালিটি থাকে না। বোঝা গেছে? একদম। আচ্ছা, তো যাই হোক, এগুলো আমরা পরবর্তী সময় ডিটেলসে করব, এবং এগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন দেওয়া হয় সেই এরর কারেকশনের প্র্যাকটিসও আমরা করব বহু। ওকে? তো আজকে যা ক্লাস হলো, নেক্সট ডে তোমরা আমাকে মনে করিয়ে দেবে। নেক্সট ডে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ইউজ অফ পার্টিসিপল। করিয়েছি কি তোমাদের? না না না, করানো হয়নি। করাইনি না? তাহলে তোমরা লিখে রাখো, নেক্সট ডে আমি তোমাদের টেন্স করাবো এন্ড ইউজ অফ পার্টিসিপল করাবো। লিখে রাখো, টেন্স এন্ড ইউজ অফ পার্টিসিপল। মনে করিয়ে দেবে আমায়। ভার্বাল নাউনটা ধরবে দিন। হ্যাঁ বলো, একবার বলো, কি বলছো? হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি ভার্বাল নাউনটা যেটা বললাম, ভার্বাল নাউনটা যেটা বললেন কালকে করাবেন না? আজকে এটা বলেই তো দিলাম।
আজকে স্যার, এটুকুন ঠিক বলে আছে। দিলাম, এটুকুনি থাক। হ্যাঁ, তোমরা হ্যাঁ। আরেকটুখানি ইয়ে হয়ে নাও, তারপরে দেখবে এই জিনিসগুলো কতটা মানে তোমাদের ব্রেনে ক্যাচ করবে। দেখেছো কগনেট অবজেক্টটা যে ভার্বাল নাউন হয়, এটা তোমাদের ব্রেন অলরেডি ক্যাচ করে ফেলেছে। হ্যাঁ এবং এদের স্যার। সংজ্ঞাটা আমি লেখালাম না, স্যার। এই আর কি। এটা আমি তোমাদের স্যার, সংজ্ঞাটা লেখালাম না। স্যার বলো নেক্সট বলো। ডে এটা ডিটেলে আলোচনা করবেন না? এটা আলোচনা এই পর্যন্ত এখন থাক। আমরা হ্যাঁ, যখন আবার এদের টপিকে আসবো, অর্থাৎ যখন আমি তোমাদেরকে নাউন করাবো, নাউনের সময় এগুলোকে ডিটেলসে করাবো। ওকে? ওকে স্যার। নাউনের সময় আমি তোমাদেরকে ইনফিনিটিভ, জিরান্ড, তারপরে এই ভার্বাল নাউন এগুলো যারা আছে সেগুলোকে সবকটাকে করিয়ে দেবো, ঠিক আছে? স্যার ডিটেল। হ্যাঁ, একদম খুব ডিটেলসে করাবো, অর্থাৎ যেখান থেকে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেটুকুন। আজকে আমি যে বেসিক আলোচনাগুলো করলাম এগুলো তো বুঝতে পেরেছো আশা করছি। হ্যাঁ স্যার, একদম। ওকে, তো ঠিক আছে। হ্যাঁ স্যার। Next- হ্যাঁ বলো বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। না না স্যার, বলছিলাম ওই আজকের ক্লাসটা বুঝেছি স্যার। আচ্ছা বেশ, তাহলে আমরা নেক্সট ডে শিখবো হলো টেন্স, এন্ড তার সাথে সাথে আর কি যেন বললাম, ইউজ অফ পার্টিসিপল। ইউজ অফ পার্টিসিপল। ইয়েস খুব ভালো, ইউজ অফ পার্টিসিপল নেক্সট ডে শেখাবো, ঠিক আছে? আচ্ছা বেশ। হ্যাঁ, এবার আর কারো কোনো ডাউট থাকলে করতে পারো, আদারওয়াইজ তোমাদের ক্লাস শেষ। তোমরা যাদের কোনো কোয়েরি নেই বা যাদের কোনো ডাউট নেই তারা লেফট হয়ে যেতে পারো, আদারওয়াইজ যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারো। স্যার বলছিলাম কালকে বললেন কি ইউজ অফ প্রিপোজিশন বা পার্টিসিপল স্যার? পার্টিসিপল, ইউজ অফ পার্টিসিপল। ও ঠিক আছে স্যার। প্রিপোজিশন কি তোমাদের কখনো আমি বলেছি? না স্যার, আমি তাই জিজ্ঞাসা করে নিলাম একবার। না, এমনি তোমাদের ব্যাচে কি শুনতে কখনো পেরেছি। বলেছি আমি প্রিপোজিশন সম্পর্কে? না স্যার। না না না। আচ্ছা ঠিক আছে, কোনো এক সময় করিয়ে দেবো। প্রিপোজিশনের ডিটেলস ক্লাস তো করাবোই, এবং তার সাথে সাথে প্রিপোজিশনের একটা বেসিক কনসেপ্ট তোমাদের দিয়ে দেবো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যেতে পারবে। ওকে, তো আজকে তো সবাই লেফট কেউ কেউ হয়ে গেল, ওই জন্য আজকে আর করাবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, স্যার।